হ্যালো বন্ধুরা, আজকে আমরা যাদেরকে নিয়ে কথা বলবো তারা হচ্ছে এইচএসসি ফার্স্ট ইয়ার। এখানে আমরা ফার্স্ট ইয়ার বলতে বোঝাচ্ছি এবার তোমরা যারা এসএসসি পরীক্ষা দিলা 2020 সালে, দিয়ে যারা বাসায় এখন বসে বসে অলস সময় কাটাচ্ছ, তোমাদের অনেকে টেনশন হচ্ছে যে এসএসসি পরীক্ষা দিয়ে পড়ালেখা শুরু করতে চেয়েছিলাম, অনেক প্রাইভেটে ভর্তিও হয়ে গেছি, প্রাইভেট গুলো শুরু হচ্ছে না। আসলে আমি কিন্তু ভাই ব্যক্তিগতভাবে কোনো কিছু পজিটিভলি দেখার পক্ষপাতী। আমাকে যদি কেউ একটা থাপ্পড় মারে, আমি কিন্তু তাকে খুশি হয়ে বলি, যাক ঘুষি তো মারে নাই, তো থাপ্পড় হচ্ছে মানে ঘুষির চেয়ে থাপ্পড় মারাটা তো বেটার। জাস্ট একটা জিনিসকে পজিটিভলি দেখার আর কি। সে যদি তোমাকে থাপ্পড় মেরেই দেয়, এখানে আর তো কিছু বলার নেই আসলে, তো মনে মনে খুশি হয়ে আমি যে যাক ঘুষিটা তো মারে নাই। তো তুমি চিন্তা করতো ভাই, তুমি ভাবছো যে আমি এসএসসি পরীক্ষাতে বসে আছি, সময় নষ্ট হচ্ছে। আচ্ছা, এমনটা যদি হতো তুমি এসএসসি পরীক্ষা শুরুই হবে, যেমনটা এবার এইচএসসি পরীক্ষার দিকে ক্ষেত্রে হয়েছে, যে তোমার এসএসসি পরীক্ষা শুরু হওয়ার আগেই বন্ধ হয়ে গেল, বা এর চেয়েও ভয়াবহ হতে পারে যে তুমি এসএসসি পরীক্ষা শুরু করলা, অর্ধেক পরীক্ষা হওয়ার পর এই পরিস্থিতি সৃষ্টি হয়ে গেল, তখন তুমি কি করতা? সুতরাং এটা যেহেতু একটা বৈশ্বিক প্রবলেম, শুধু আমাদের দেশে না, পুরা বিশ্ব এটা নিয়ে অস্থির। তো সুতরাং এইটা নিয়ে মন খারাপের কোনো কিছু নাই আসলে, বরং এই জিনিসটাকে আমরা পজিটিভলি কিভাবে ভাবতে পারি সেটুকু চিন্তা করে দেখো তো ভাই। তোমরা যারা ভাবছো যে আমাদের সময় নষ্ট হচ্ছে, আসলে তোমাদের কিন্তু সময় নষ্ট হচ্ছে না। এইচএসসি ফার্স্ট ইয়ারদের সিলেবাস শুরু হয় কিন্তু জুলাইয়ের 1 তারিখ থেকে। মানে কলেজগুলোতে কিন্তু ক্লাস, মানে অন্যান্য বছর ক্লাসগুলো কিন্তু শুরু হতো জুলাইয়ের 1 তারিখ থেকে। তো এখন তো মে মাস চলছে। আসলে তোমরা যেটা করতে চেয়েছিলা যে এসএসসি পরীক্ষা দেওয়ার পর যে 3টা মাস কলেজ ক্লাস শুরুর আগে তোমরা বসে থাকো, সেই সময়টা কাজে লাগাতে চেয়েছিলা। আসলে এটা তো তোমার একার প্রবলেম না। তুমি একটা বিষয় সবসময় মাথায় রাখবা, যে তুমি যে জায়গায় কম্পিটিশন করবা, তোমার সাথে তো এই 2020-এ যারা এসএসসি পরীক্ষা দিল তারাই তো কম্পিটিশন করবে। তুমি পিছিয়ে পড়ছো, বাকিরা কি এগিয়ে যাচ্ছে? সবাই তো একই পরিস্থিতির মধ্যে আছে। সুতরাং যে জিনিসের উপর আমাদের কোনো হাত নাই, যেটার উপর আমরা কন্ট্রোল রাখতে পারি না, যেটা আমরা কন্ট্রোল করতে পারি না, যেটার জন্য তোমার করার কিছু নাই, সেটা নিয়ে ভেবে সময় নষ্ট করা ছাড়া আর তো কিছু নাই আসলে। তাই এসো এই বিষয়গুলোকে আমরা পজিটিভলি দেখি। সেইটা কি? তো যেহেতু টাইমটা আমরা বসে আছি, তুমি কোনো টিচার কাছে যেতে পারছো না, এই কারণে আমরা কিছু ভিডিও ক্লাস আপলোড করছি ইউটিউবে। তোমরা দেখবা, হয়তো দেখতে গেলে সব জিনিসই যে বুঝবা তা কিন্তু না, সবগুলো বুঝতে পারবা না। যেগুলো বুঝতে পারবা সেগুলো একটু নোট করলা, যেগুলো বুঝতে পারলা না সেগুলো নোট করলা। পরবর্তীতে যখন ক্লাস শুরু হবে টিচার কাছে সেগুলো দেখাই নিবা। সবচেয়ে বড় কথা হচ্ছে, তুমি দেখবা টিচারের কাছে তুমি যখন পড়তা, তখন একটা প্রবলেম নিয়ে ভাবার যতটা সময় পেতে, তার চেয়ে এখন সময়টা কিন্তু তুমি বেশি পাবা। কারণ এখন তোমার কলেজ নাই, প্রাইভেট নাই, বাসায় তো তেমন আমার ধারণা তোমাদের কোনো কাজও নাই। একটা ভিডিও ক্লাস করার পর ভাবলা, ভেবে ভেবে নিজে নিজেই প্রবলেমগুলো সলভ করবা। নিজে প্রবলেম সলভ করলে ওইটা তোমার মাথায় যেভাবে থাকবে, আমার কাছ থেকে সলভ করে নিলে ওটা কখনোই হবে না। অর্থাৎ নিজে নিজে যদি একটা প্রবলেম তুমি সলভ করতে পারো, ওইটা দীর্ঘদিন মাথায় স্থায়ী থাকে। কি আমার কথা বুঝতে পেরেছো ভাইয়া তোমরা? যে যেহেতু আমাদের কারোই এটার উপর করার কিছু নাই, তাই আমরা আসো বিষয়টা পজিটিভলি ভাবি। আমরা এই সময়টা যতটুকু পারি ইউজ করি। আমরা একদমই টেনশন করবো না, কারণ টেনশন করে তুমি কিছুই করতে পারবে না। কি করবা তুমি টেনশন করলে? তোমার টেনশনে কি করোনা ভাইরাসের মেয়াদ কি কমে যাবে? তা তো না। ওকে, আচ্ছা, তাহলে আমরা রসায়ন দিয়ে শুরু করছি। তোমরা শুনে খুব খুশি হবা যে রসায়নের অধ্যায় মাত্র 5টা। তো আমি কিছুদিন আগে ফেসবুকে দেখলাম একটা স্টুডেন্ট একটা স্ট্যাটাস দিয়েছে যে তার নাকি এক ফ্রেন্ড কমার্সে পড়ে, সে যখন তার কাছ থেকে শুনছে যে রসায়নের অধ্যায় মাত্র 5টা, এইটা শোনার পর সে খুবই আফসোস করছে, কেন সায়েন্স পড়লাম না। অধ্যায় 5টা ঠিক আছে, আসলে অধ্যায়গুলার লেন্থ আমাদের একটু দেখতে হবে। আরেকটা কথা বলি তোমাদের, একজন বলছে যে অমুক টিচার খুবই ব্যস্ত, প্রচুর স্টুডেন্ট পড়ায়, সে 10টা ব্যাচ পড়ায়। আর এই পাশে একটা টিচার দেখলাম মাত্র 3টা ব্যাচ পড়ায়। তাই নাকি? 10টা ব্যাচ পড়ে, তত প্রচুর স্টুডেন্ট। আচ্ছা, তার এক ব্যাচে কয়জন করে স্টুডেন্ট? 10 জন করে। তাহলে 10টা ব্যাচে কয়জন স্টুডেন্ট হলো ভাই বলো তো? 100টা। আর যে 3টা ব্যাচ পড়ায় তার নাকি প্রতি ব্যাচের স্টুডেন্ট 100 জন করে। তাহলে কয়টা স্টুডেন্ট হলো? 300টা। তার মানে স্টুডেন্ট কার বেশি? যার ব্যাচ বেশি না যার স্টুডেন্ট বেশি? অবশ্যই যার স্টুডেন্ট বেশি। কেমিস্ট্রির অধ্যায় 5টা, কিন্তু 5টার মধ্যে আর কি কি আছে সেগুলো একটু দেখবো। আমি তোমাদের ভয় দেখাচ্ছি না যে 5টার মধ্যে কি কি আছে, মানে কি জাস্ট আমি এটা বুঝালাম যে আবার বেশি আকাশ ওড়া যাবে না। 5টা অধ্যায় তো বসলেই তো 2 দিনে শেষ হয়ে যাবে, এমনটাও ভাবা যাবে না আসলে।
তো আমাদের অধ্যায়গুলোর নামটা আমরা আগে একটু দেখে নিই। আমাদের কেমিস্ট্রি যে 5টা অধ্যায় আছে সেই অধ্যায়গুলোর নাম কি। ও আচ্ছা, আরেকটা কথা বলি তোমাদের, তোমরা অনেকে বই নিয়ে কনফিউশন যে আসলে কোন বই কিনবো কোন বই পড়বো। তোমরা আমার কাছে যারা ভর্তি হয়েছো টেনশন নাই, আমি তোমাদেরকে এখানে একটা বই দিই। তোমাদের 9-10-এ একটাই মাত্র বোর্ড বই থাকে, খুবই সুবিধা। ইন্টারমিডিয়েটে কেমিস্ট্রি 17টা বই অনুমোদিত। এখন নিশ্চয়ই তুমি ভাবছো তাহলে কোনটা রেখে কোনটা পড়বো। তুমি যে কোনো বই পড়তে পারো, সব বইগুলোই ভালো। আবার সব কোনো বইয়ের সাথে কোনো বইয়ের 100% তুমি মিল পাবা না। যে কোনো বই তুমি বাসায় পড়তে পারো। আর এই যে 17টা বইকে এক জায়গায় করে আমি তোমাদেরকে একটা বই দিব। এটা যদি ক্লাস শুরু হয়ে যেত তোমাদের অলরেডি পেয়ে যেতা, যেদিন ক্লাসের প্রথম দিন আসবা বইটা তোমরা পেয়ে যাবা। এই বইটা পড়লে মোটামুটি তোমাদের যে 17টা বই এনসিটিভির অনুমোদন আছে সবগুলা বইয়ের ফ্লেভারই পাবা তোমরা। কারণ আমি এখানে যে কাজটা করছি, যে টপিকসটা যে বই ভালো সেখান থেকে সেইটা কপি করেছি। এছাড়া বিগত সালের প্রশ্ন, এমসিকিউ প্রশ্ন, অ্যাডমিশন টেস্টের প্রশ্ন সব মিলিয়ে পাবা, তোমরা বইটা পাবা। তো আমরা একটু দেখে নিই যে আমাদের রসায়নের যে 5টা অধ্যায় আছে সেই অধ্যায়গুলোর নাম কি আসলে। এই যে তোমরা নিশ্চয়ই দেখতে পাচ্ছ 5টা অধ্যায়ের নাম। প্রথম অধ্যায়টার নাম হচ্ছে ল্যাবরেটরির নিরাপদ ব্যবহার, দ্বিতীয় অধ্যায়ের নাম হচ্ছে গুণগত রসায়ন, তৃতীয় অধ্যায়ের নাম হচ্ছে মৌলসমূহের পর্যাবৃত্ত ধর্ম ও রাসায়নিক বন্ধন, চতুর্থ অধ্যায়ের নাম হচ্ছে রাসায়নিক পরিবর্তন, আর আমার পঞ্চম অধ্যায়ের নাম হচ্ছে কর্মমুখী রসায়ন। এই গেল আমাদের অধ্যায়ের নাম। এখন তোমরা নিশ্চয়ই জানতে ইচ্ছে করছে কোন অধ্যায় থেকে কেমন টাইপের প্রশ্ন হয়। আগে একটু এমসিকিউ নিয়ে কথা বলি। ইন্টারমিডিয়েটে মোট 25টা এমসিকিউ আসে তোমাদের একটা সাবজেক্ট থেকে। 25টা এমসিকিউ এর ফাইনাল পরীক্ষার নিয়ম হলো প্রত্যেকটা অধ্যায়কে তোমার টাস্ক করতেই হবে, মানে প্রত্যেকটা অধ্যায় থেকে এমসিকিউ প্রশ্ন হবে। অ্যাডমিশন টেস্টে কিন্তু বিষয়টা একটু আলাদা। অ্যাডমিশন টেস্টে প্রশ্নকর্তা যদি মনে করেন যে সে একটা অধ্যায় থেকেই সব প্রশ্ন দেবে, কিছু বলার নাই। কিন্তু ইন্টারমিডিয়েট পরীক্ষার নিয়ম হচ্ছে প্রত্যেকটা অধ্যায়কে টাস্ক করতে হবে, মানে প্রত্যেকটা অধ্যায় থেকে মিনিমাম একটা করে এমসিকিউ নিতেই হবে। তো এখন এই 5টা অধ্যায় থেকে কোন অধ্যায় থেকে কতটা এমসিকিউ আসবে এটা বলা কঠিন। বাট সিকিউ এর ক্ষেত্রে মোট 8টা প্রশ্ন পরীক্ষায় দেওয়া থাকে, তার মধ্যে 5টা প্রশ্ন তোমাদের অ্যান্সার করতে হয়। তার মধ্যে ল্যাবরেটরি নিরাপদ ব্যবহার, এখান থেকে একটা প্রশ্ন তোমার হবে। এরপর কর্মমুখী রসায়ন, এখান থেকে একটা প্রশ্ন তোমার হবেই। রাসায়নিক পরিবর্তন, এখান থেকে 2টা প্রশ্ন তোমার হবেই। গুণগত রসায়ন, এখান থেকে 2টা প্রশ্ন তোমার হবেই। কয়টা হলো ভাই এখানে? 2 2 4 5 6। এখন নিশ্চয়ই তোমরা ভাবছো তাহলে নিশ্চয়ই এখান থেকে আর বাকি 2টা হবে। এটা একটু বলা কঠিন। আমি যেগুলো লিখছি বাকি 4টা অধ্যায় মোটামুটি এগুলো হয়। এই 3 নম্বর অধ্যায় থেকে কখনো একটা প্রশ্ন হয়, কখনো 2টা প্রশ্ন হয়। যদি কখনো এখান থেকে একটা প্রশ্ন হয় তাহলে হয় এই অধ্যায় থেকে 3টা প্রশ্ন হবে, অথবা এই অধ্যায় থেকে 3টা প্রশ্ন হবে। আর যদি এখান থেকে 2টা প্রশ্ন হয়, একটাও হতে পারে অথবা 2টাও হতে পারে। যদি 2টা প্রশ্ন হয় তাহলে তো বুঝতেই পারলা, এইভাবেই তোমাদের ফাইনাল পরীক্ষার প্রশ্নগুলো হবে। তাহলে প্রশ্নটা বুঝতে পারলা, এখান থেকে তুমি চুজ করবা, যে কোনো 5টা প্রশ্নের অ্যান্সার করবা। তো আমি একটু এক্ষেত্রে স্টুডেন্টদের হেল্প করি এইভাবে, আমরা কর্মমুখী রসায়ন থেকে কোনো অ্যান্সার করব না সিকিউ এর। কর্মমুখী রসায়ন থেকে শুধুমাত্র আমরা এমসিকিউ অ্যান্সারটা করব, আর কখন নাম্বার প্রশ্ন অ্যান্সার করার জন্য ছোট ছোট জিনিসগুলো আছে সেগুলো পড়ে রাখবো। কারণ কখন নাম্বার প্রশ্ন তো যে কোনো সেটের সঙ্গে দিতে পারে। আমরা কর্মমুখী রসায়ন অ্যান্সারটা তাহলে করব না। তাহলে আমাদের হাতে থাকলে এখনো 7টা প্রশ্ন। ল্যাবরেটরি নিরাপদ ব্যবহার অধ্যায় থেকে যদি আমাদের ম্যাথমেটিক্যাল বিষয়গুলো দেয় তাহলে অ্যান্সার করব, নাহলে ওঠাও করব না। বাকি দেখো ভাই, এইখান থেকে তো তুমি 6টা প্রশ্ন পাচ্ছ, 5টা তো অ্যান্সার করতে হবে। প্রশ্ন চয়েস করাও কিন্তু একটা বড় ব্যাপার। অনেকেই দেখবা 50 মার্কের অ্যান্সার করেছে, পেয়েছে হয়তো 40। আরেকজন দেখবা 45-এর অ্যান্সার করেছে, পেয়েছে 44। তার মানে তুমি কোন টাইপের প্রশ্নগুলো সিলেক্ট করছো এটাও কিন্তু একটা বড় ব্যাপার। এই জন্য প্রশ্নটাও কিন্তু সেভাবে সিলেক্ট করতে হয়। কি আমার কথা বুঝতে পেরেছো? তাহলে এই মোটামুটি আমাদের অধ্যায়গুলোর নাম বললাম। আমি সাধারণত প্রাইভেটে যে কাজটা করি, এই ল্যাবরেটরি নিরাপদ ব্যবহার অধ্যায় করাইতে আমার লাগে মোটামুটি 7 থেকে 8টা ক্লাস। গুণগত রসায়ন করাইতে লাগে আমার মোটামুটি 3 থেকে 3.5 মাস। আমার মৌলসমূহের পর্যায়বৃত্ত ধর্ম করাতে লাগে 1.5 থেকে 2 মাস। রাসায়নিক পরিবর্তন করাতে লাগে 1.5 থেকে 2 মাস। আর কর্মমুখী রসায়ন করাতে লাগে 1 থেকে 2টা ক্লাস। এই মোটামুটি এইভাবে আমরা ফার্স্ট পেপার সিলেবাসটা আসলে শেষ করি। কি ক্লিয়ার? একটু খেয়াল করবা ভাইয়া। তাহলে আজকে আমরা মেইনলি তোমাদের যেটা দিয়ে শুরু করব, বা তোমরা রুমে শুরু করবা, যেহেতু তোমরা কেবল ফার্স্ট ইয়ার এখনো ওঠোই নাই, বলতে গেলে ওঠা একটা ভাব। এখনই আমাদের খুব জটিল, খুব ক্রিটিক্যাল, খুব ভিতরে বিষয়গুলো আমরা পড়বো না।
আমি মানে একটা জিনিস খুব লাকি মনে করি তোমাদেরকে কেমিস্ট্রির ক্ষেত্রে। আমাকে অনেকেই যেমন বলে যে অধ্যায় তো ল্যাবরেটরি নিরাপদ ব্যবহার অধ্যায়, এই অধ্যায় তো আসলে তেমন কোনো কিছু পড়ানোর নাই, তো গুণগত রসায়নটা তো খুব বেশি ইম্পর্টেন্ট, তো এটা দিয়ে শুরু করো। এই অধ্যায়টা খুব বেসিক অধ্যায়। আমি চাই না স্টুডেন্টরা প্রথমেই এরকম একটা বেসিক অধ্যায় দিয়ে শুরু করুক। ল্যাবরেটরি নিরাপদ ব্যবহার অধ্যায়টা খুবই ইজি, খুব সাধারণ জিনিসগুলো আছে, তোমাদের বুঝতে ইজি হবে, আমার পড়াইতে সুবিধা হবে। তুমি মোটামুটি এইটা দিয়ে শুরু করতে করতে তোমার একটা রেসে উঠে যাবা, তখন এগুলো পড়তে কিন্তু তোমার সুবিধা হবে। আমি কিন্তু এই কারণেই সবসময় ধারাবাহিকভাবে পড়ানোর পক্ষপাতী। আমি সবসময় সিলেবাসটা স্টুডেন্টদেরকে ধারাবাহিকভাবেই পড়াই, অর্থাৎ ল্যাবরেটরির নিরাপদ ব্যবহার। আসলে এইটার নির্দিষ্ট কোনো টপিকস নাই, সব মিলিয়ে, অর্থাৎ তুমি একটা ল্যাবরেটরিতে কিভাবে ল্যাবরেটরিটাকে ইউজ করবা, কেমিক্যাল গুলা কিভাবে ইউজ করবা, সেই বিষয়গুলো এখানে আলোচনা করা আছে। আমরা আজকে এগুলো নিয়ে কিছুটা আলোচনা করব। তো তার আগে একটু বলি, আমি ল্যাবরেটরির নিরাপদ ব্যবহার অধ্যায়টাকে কম্পেয়ার করি মেয়েদের রান্নাঘরের সঙ্গে। ধরো একটা বাড়িতে একটা নতুন বউ তুমি নিয়ে আসলা। আজকাল মেয়েদের ব্যাপারটা কিন্তু তোমরা বোধহয় খেয়াল করবা যে বাবার বাড়িতে থাকার সময় কিন্তু তারা ডিম কিভাবে কিনতে হয় আর আলু কিভাবে কিনতে হয় সেটাও কিন্তু জানে না। এরকম অনেক অভিজ্ঞতা আছে, দেখবা বাজারে গিয়ে একটা মেয়ে হয়তো আলু দেখে জিজ্ঞেস করছে, আচ্ছা আলুগুলো কত করে হালি? দোকানদার বললো যে আসলে আলু তো হালিতে হয় না, আলু তো কেজিতে হয়। তো যাক ও কেজিতে কিনে নিয়ে এসছে, এসে এখন ডিম কিনতে গেছে, গিয়ে দোকানদারকে বলছে আচ্ছা ডিম কত করে কেজি? তো দোকানদার বলছে ডিম তো আর কেজিতে হয় না, ডিম তো আসলে হালিতে কিনতে হয়। মানে এটা তার না জানার যে বিষয়টা, আসলে এটা অনেকেরই আছে, তোমরা তো শুনে অবাক হবা, অনেকেই জানে না বাজারে গিয়ে কিভাবে কেনাকাটা করতে হয়। আমি তোমাদের দেখাবো, তাহলে তোমরা বুঝতে পারবা। তো এরকম অনেক মেয়েই ধরো বাবার বাড়িতে রান্না করে কোনোদিন যায় না, তাকে নতুন বউ বাড়িতে নিয়ে আসলা, এসে রান্নাঘরে গিয়ে বলা রান্না শুরু করে দাও। ওই নতুন বউ জানেই না কোনটা হাঁড়ি, কোনটা পাতিল, কোনটা চামচ, কোনটা কড়াই, সে কিছুই চেনে না। সে কি করে রান্না করবে? তারপর ধরো তুমি তাকে এই ইনস্ট্রুমেন্ট গুলা চিনাই দিলা, কোনটা হাঁড়ি, কোনটা পাতিল, কোনটা চামচ। এরপর তাকে বললা যে তুমি এখন ধরে নাও ডিম পোস্ট করো। সে কখনো ডিম পোস্ট করে নাই। এখন সে মনে করছে ডিমটাকে আমি ফাটাবো না ডিম পুরোটাই দিব, এই পানির মধ্যে দিব না তেলের মধ্যে দিব, সে কিন্তু জানে না। তাহলে আমাকে কি করতে হবে? কোন কেমিক্যাল, তেল, লবণ, মশলা, হলুদ, কোনটা কিভাবে ব্যবহার করতে হবে, কত পরিমাণে ব্যবহার করতে হবে, কোনটা ব্যবহার করার সময় কোন সাবধানতা অবলম্বন করতে হবে, এগুলো তাদেরকে শেখাইতে হবে কিনা ভাই বলো তোমরা আমাকে। তো আমাদের নতুন সিলেবাসে এই কাজটাই করছে যে তুমি ল্যাবরেটরিতে তো কাজ করবা, এই ল্যাবরেটরিতে কাজ করার আগে তোমাদের একটা অধ্যায় দিয়ে দেওয়া হয়েছে ল্যাবরেটরি নিরাপদ ব্যবহার। এতে সুবিধা হবে কি, যে থিওরিক্যাল তুমি জিনিসগুলো অন্তত শিখে রাখবা, যে ল্যাবরেটরিতে গেলে কোন ইনস্ট্রুমেন্টগুলো কিভাবে ব্যবহার করতে হয়, কোন কেমিক্যাল কিভাবে ব্যবহার করতে হয়, এগুলো আমরা এখানে আলোচনা করব। কি বিষয়টা বুঝতে পেরেছো ভাইয়া? তো দেখো এই আলোচনার শুরুতে আমাদের কি আছে আমরা একটু দেখে নিব। এই যে তোমরা কিছু ছবি দেখতে পাচ্ছ না এখানে, এই যে একটা অধ্যায়ের নাম, আমাদের অধ্যায়টার নাম হচ্ছে ল্যাবরেটরি নিরাপদ ব্যবহার। আমি তোমাদের এখানে পিডিএফ ফাইল নিয়ে এসেছি এই জন্য, এই অধ্যায়ে আসলে দুইটা খুব গুরুত্বপূর্ণ টপিক আছে যেটা বুঝাইতে হয় তোমাদের, আর বাকিগুলো আসলে ইনস্ট্রুমেন্ট সামনে নিয়ে বুঝাইতে হয়। আমার তো এখানে ইনস্ট্রুমেন্টগুলো নিয়ে আসা হচ্ছে না, তোমরা যখন ক্লাস করবা তখন তোমাদের আমি ইনস্ট্রুমেন্টগুলো সঙ্গে নিয়ে সাথে নিয়ে দেখাবো, বুঝাবো। এরপর এখানে পড়তে গিয়ে তোমরা অনেক শব্দে অনেক বাক্যে তোমাদের সমস্যা থাকবে, কারণ তোমরা ল্যাবরেটরির অনেক কিছুই জানো না, যেগুলো তোমাদের প্রবলেম থাকবে সেগুলো তোমরা দাগাই রাখবা। আমরা হয়তো এর মধ্যে আবার লাইভ ক্লাসে আসবো, তখন তোমরা সেটা জেনে নিবা, অথবা একদম লিখে রাখবা খাতায়, যখন ক্লাস শুরু হবে তখন সেটা জেনে রাখবা। যেগুলো মোটামুটি পারবা সেগুলো স্টাডি করার চেষ্টা করবা। দেখো এইটা তোমাদের 9-10 এর বইও আছে কিন্তু ভাই, এই যে হ্যাজার্ড প্রতীক বলি আমরা, তোমরা এই যে দেখো একটা জিনিস, এই যে হ্যাজার্ড প্রতীক কি, ঢাকা বোর্ড 16, দিনাজপুর বোর্ড 19, সিলেট বোর্ড 19 অলরেডি চলে এসছে। হ্যাজার্ড প্রতীক কি, যে আন্তর্জাতিকভাবে, এই যে দেখো লেখা আছে, আন্তর্জাতিকভাবে স্বীকৃত যে সকল সতর্কীকরণ চিহ্ন রিয়েজেন্টের বোতলের গায়ে দেওয়া থাকে সেগুলোকে আমরা হ্যাজার্ড প্রতীক বলে থাকি। এই যে দেখো তোমরা হ্যাজার্ড প্রতীকগুলো, এগুলো তোমাদের 9-10 কিছু কিছু ছিল। অর্থাৎ তুমি যখন কোন একটা প্রশ্নে দেখবে একটা ক্রস চিহ্ন দেওয়া আছে, তাহলে বুঝে নেবা এটা কোন টাইপের। এই যে ক্রস চিহ্ন যদি দেওয়া থাকে তাহলে তোমাদেরকে তো বলা হবে এটা কোন টাইপের রাসায়নিক পদার্থের প্যাকেটের মোড়কে দেওয়া থাকে আর কি, দেখো ক্ষতিকারক। আর যদি এই যে একটা ক্রস চিহ্ন দিয়ে যদি আই দেওয়া থাকে, ইরিটেন্ট, প্রথম অক্ষরটা না হয়েছে এখানে, তাহলে বুঝবা উত্তেজক। যদি কোনো মানে চিত্র দেওয়া থাকে এরকম, দেখো স্টুডেন্টরা কিন্তু এই যে এই দুটা চিত্র নিয়ে একটু প্রবলেম ফেস করে, কারণ পরীক্ষায় এই চিত্রগুলো খুব ভালো করে দেয় না প্রশ্নে। অনেক সময় আমি দেখেছি টিচাররা হাত দিয়েও বোধ আঁকায় দেয়, ফলে দুইটা চিত্র দেখতে স্টুডেন্টদের কাছে একই রকম মনে হয়, একটা দাহ্য একটা হচ্ছে জারক।
তো আমি স্টুডেন্টদেরকে যেটা বলি যে খেয়াল করো জারক কোনো কিছুর সাথে কিন্তু অক্সিজেন একটা সম্পর্ক আছে, অর্থাৎ তুমি শিখার নিচে যখন একটা এই যে অক্সিজেনের মতো গোল দেখবা তাহলে বুঝবা যে ওটা জারক, আর যদি গোল না দেখো তাহলে কি বুঝবা ভাইয়া বলো তো? ওটা দাহ্য। ওকে, তারপর দেখো এই যে একটা ছবি দেখতে পাচ্ছ তোমরা, যে একটা হাত দেওয়া আছে, সেখানে টেস্ট টিউব থেকে কিছু কেমিক্যাল পড়ছে, দেখো এটা ক্ষত সৃষ্টি হয়ে গেছে। এই ধরনের ছবি দেখলে তোমরা বুঝবা ওটা ক্ষয় বা ক্ষত সৃষ্টিকারী। আর এই দেখো মনে হচ্ছে সবকিছু ভেঙে চুরমার হয়ে যাচ্ছে, তাহলে বুঝবা বিস্ফোরক। আর এই যে বা গাছ লতা পাতা মাছ এরকম ছবি যদি কোনো রাসায়নিক পদার্থের মোড়কের গায়ে দেওয়া থাকে তাহলে বুঝবো ওটা পরিবেশ দূষণকারী। এই মনে হচ্ছে একটা হার্টের মতো ছবিটা না, হার্টটা মনে হচ্ছে ক্ষত বিক্ষত হয়ে গেছে। এই ধরনের কোনো ছবি যদি তুমি দেখতে পাও তাহলে বুঝবো এটা স্বাস্থ্য ঝুঁকি। তারপর দেখো মনে হচ্ছে টেবিল ফ্যানের পাখার মতো না, এই যে টেবিল ফ্যানের পাখার মতো যদি কোনো ছবি দেখতে পাও তাহলে বুঝবো এটা তেজস্ক্রিয় ধর্মী পদার্থ। আর এটা তো সবাই চিনো, এটা এই ছবিটা কোথাও দেখলে কঙ্কালের যে মাথাটা, এটা দেখলে আমরা কি করি? কাছে যাওয়ার চেষ্টা করি না দূরে থাকার চেষ্টা করি? অনেক হাই ভোল্টেজ পোলে দেখবা, কারেন্টের পোলেও দেখবা এই ধরনের ছবি দেওয়া থাকে আর কি। এটা দ্বারা মেনলি আমরা রাসায়নিক পদার্থের ক্ষেত্রে বুঝাই বিষক্রিয়াযুক্ত। আর এটা হচ্ছে বৈদ্যুতিক ঝুঁকি। তো আমাকে একটা স্টুডেন্ট প্রায় জিজ্ঞেস করে যে হ্যাজার্ড প্রতীক তাহলে কয়টা হলো? 11টা হচ্ছে। তো মনে হচ্ছে যে 11টা না, 4 4 8 3 11, বাট এখানে লেখা আছে বিপজ্জনক রাসায়নিক দ্রব্যের জন্য রয়েছে সুনির্দিষ্ট প্রতীক, যাদেরকে বলে হ্যাজার্ড সিম্বল। হ্যাজার্ড সিম্বল মোট 10টি, তো এখানে চিহ্ন 11টা দেখতে পাচ্ছ, তাই না? ডেন্টাল অ্যাডমিশন টেস্টে কিন্তু এই কোশ্চিন এসেছিল, এই 18-19 সেশনে এসছে এটা, যে হ্যাজার্ড প্রতীক আসলে কয়টা? 11টা হচ্ছে। এই জন্য ভাই এগুলো তো রাসায়নিক পদার্থের গায়ে থাকে। আচ্ছা বৈদ্যুতিক ঝুঁকি এটা কি কোনো রাসায়নিক পদার্থের গায়ে থাকবে বলো দেখি? এই কারণে রাসায়নিক পদার্থের জন্য হ্যাজার্ড প্রতীক হচ্ছে কয়টা ভাই বলো তো? 10টা। কি ক্লিয়ার? তাহলে এই আমরা দেখলাম হ্যাজার্ড প্রতীক। এইবার দেখো এখান থেকে এমসিকিউ আসে মেইনলি, ল্যাবরেটরিতে কাজ করার সাধারণ নিরাপত্তা বিধি সমূহ আলোচনা করো। এখানে বেশ কিছু বিধি আমি দিয়েছি, এগুলো তোমরা যে কোনো বই থেকে পড়তে পারবে। গুরুত্বপূর্ণ একটা আলোচনা করছি। যেমন দেখো বলা আছে ল্যাবরেটরিতে কাজ করার সময় পর্যাপ্ত বায়ু সঞ্চালনের ব্যবস্থা রাখতে হবে। স্বাভাবিক, ল্যাবরেটরি তো বদ্ধ ঘরে হতে পারে না। কাজ শুরু করার পূর্বেই অগ্নি নির্বাপন ব্যবস্থা ও প্রাথমিক চিকিৎসা বাক্স ফার্স্ট এইড বক্সের অবস্থান জেনে নিতে হবে। অর্থাৎ তুমি একটা ল্যাবে যখন কাজ করবা যে কোনো মুহূর্তে আগুন ধরে যেতে পারে না ভাই বলো তো? তাহলে অগ্নি নির্বাপন ব্যবস্থাটা কোথায় আছে সেটা আমাদের জেনে রাখতে হবে। আবার তুমি প্রাথমিক দুর্ঘটনার শিকার হতে পারো না, হাতে আগুন লাগতে পারে, কাঁচ লেগে হাত কেটে যেতে পারে। এর জন্য ফার্স্ট এইড বক্স, এই ফার্স্ট এইড বক্স দিয়ে আমরা পরবর্তীতে আরো কথা বলবো। প্রাথমিক চিকিৎসা বাক্স অর্থাৎ একটা বাক্স থাকে, সেখানে মোটামুটি স্যাভলন বলো, তারপর হচ্ছে ডেটল বা ব্যান্ডেজ, কেঁচি, এরকম বিভিন্ন উপাদান মিলে থাকে, যেটা হচ্ছে তুমি যদি ল্যাবরেটরিতে প্রাথমিকভাবে কোনো দুর্ঘটনার শিকার হও তাহলে আমরা সলভ করতে পারি। এটা কোথায় আছে এটা জেনে রাখতে হবে। হাত তোমার কেটে গেল ল্যাবে, এরপর দৌড়াদৌড়ি করছে যে কোথায় আছে খুঁজে পাচ্ছ না, তাহলে তো কোনো লাভ নেই আসলে। অ্যাপ্রন পরিধান করে এবং প্রয়োজনে নিরাপত্তা চশমা গগলস চোখে দিয়ে কাজ শুরু করতে হবে। গগলস শব্দটার সঙ্গে তোমরা এখন মোটামুটি পরিচিত আমার ধারণা, কারণ এই যে দেখছো না যে করোনা ভাইরাসের কারণে যারা নিরাপত্তা দায়িত্বে থাকেন বা স্বাস্থ্যকর্মী আছে তারা কিন্তু এই ধরনের চশমাগুলো ব্যবহার করে। জেনারেল চশমাটা তোমার চোখটাকে সেভ করবে, আর গগলসটা হচ্ছে পুরোটা তোমার কিভাবে বলতে স্পাইডারম্যান দেখো না ওরকম পুরোটাকে তোমার সেভ করবে। এই ধরনের চশমা তোমাকে ব্যবহার করতে হবে। ছাত্রীদের লম্বা চুল বেঁধে কাজ করতে হবে, ল্যাবরেটরিতে কোনো প্রসাধনী ব্যবহার করা যাবে না। এটা খুব ভয়ঙ্কর বিষয় কিন্তু। মেয়েরা দেখবা লম্বা চুল ছেড়ে দিয়ে রাখছে, একটা কেমিক্যাল নিয়ে ধরো ঘুরলে ভাবে তোর চুলের বাড়ি লেগে একটা পাত্রের কেমিক্যাল পড়ে গেল, যেতে পারে, তাপ দিচ্ছে চুলগুলো সামনে এসে আগুনের উপর পড়ে গেল, ফলে দুর্ঘটনার সম্মুখীন হতে পারে। তাই চুলগুলো বেনি করে বেঁধে রাখতে হবে। আর প্রসাধনী ব্যবহার করা যাবে না, এই জন্য প্রসাধনী তো এক প্রকার কেমিক্যাল। আবার ল্যাবে তুমি কেমিক্যাল না কাজ করছো, যে কোনো মুহূর্তে যে কোনো দুর্ঘটনা ঘটতে পারে। ল্যাবরেটরিতে খালি হাতে রাসায়নিক বিকারক বা দ্রব্যাদি ধরা যাবে না, কারণ অনেক রাসায়নিক পদার্থ আছে যেগুলো সৃষ্টিকারী বা ক্ষয়কারী, সেগুলো তুমি সরাসরি খালি হাতে দিলে তোমার হাতে ক্ষতি হতে পারে। এই কারণে তোমাদের গ্লোভস ব্যবহার করতে হবে। এটা নিয়ে আমরা পরবর্তীতে আসবো, গ্লোভস ব্যবহার করতে পরবর্তীতে আসবো আমরা। ল্যাবরেটরিতে কখনো খাওয়া দাওয়া বা পানীয় গ্রহণ করা যাবে না, এটা তোমরা নিশ্চয়ই বোঝো। ল্যাবরেটরিতে কখনো একা কাজ করা যাবে না, কারণ দুর্ঘটনা ঘটলে সাহায্যের জন্য কেউ কাছে না থাকলে বেশ বিপজ্জনক হতে পারে, এটা তোমরা বোঝো। কখনো স্যান্ডেল পরে ল্যাবরেটরিতে কাজ করা যাবে না, পুরো পা ঢাকা থাকে এরকম জুতা পরে তোমাকে কাজ করতে হবে। অজানা কোনো পরীক্ষা নিরীক্ষা পরিহার করতে হবে। যে কোনো পরীক্ষা করার আগে ভালো করে পড়ে বুঝে নিতে হবে এবং সম্ভাব্য ঝুঁকি সম্পর্কে জেনে নিয়ে কাজে হাত দিতে হবে। এটা তোমাকে মজা করে করা, যে শুনেছিলাম এই কেমিক্যাল দিলে নাকি এরকম হয়, এটা করেই দেখি। এটা করতে গিয়ে যে কোনো দুর্ঘটনা তোমার ঘটতে পারে, তুমি অবশ্যই এইটা অ্যাভয়েড করবা। অজানা কোনো পরীক্ষা নিরীক্ষা থেকে তুমি দূরে থাকবে, এটা কখনোই ঠিক না। কাজ করার সময় হয়তো তাড়াহুড়া করা যাবে না, ধীরে সুস্থে কাজ করতে হবে, এটা তোমরা বুঝতে পারবা। ল্যাবরেটরিতে কোনো রাসায়নিক দ্রব্য স্বাদ গ্রহণের জন্য কখনো মুখে দেওয়া যাবে না।
অনেকেই আসো শুনছিলাম সায়ানাইড নাকি একটু স্বাদে মিষ্টি হয়, একটু জিভে এক ফোঁটা দিয়ে দেখি। তো জিভে এক ফোঁটা দেওয়ার পর আর বোঝার সুযোগ নাও পেতে পারো স্বাদটা কেমন লেগেছে, কারণ তোমরা জানো বোধহয় সায়ানাইড কিন্তু খুবই বিষাক্ত। তাই অবশ্যই কোনো কিছুই ঘ্রাণ নাকে দিয়ে নিবা না, জিভায় দিয়ে স্বাদ নেওয়ার চেষ্টা করবা না। এগুলো এমসিকিউ আছে, আমি দেখাচ্ছি তোমাদের দ্বারাও। কোন দ্রবণ পিপেট দিয়ে উঠানোর সময় কখনো মুখে টানা উচিত নয়, পিপেট ফিলার ব্যবহার করা উচিত। মানে আমরা অনেকে করি কি, পিপেট দিয়ে মুখ দিয়ে টেনে নিই, মুখ দিয়ে টেনে নিতে গেলে কেমিক্যালটা পট করে মুখে চলে যেতে পারে। তো ল্যাবরেটরিতে পিপেট ফিলার এরকম ড্রপার সাহায্যে, আমি দেখাবো একটু পর চিত্রগুলো দেখাবো, চাপ দিলে দ্রবণটা উঠে চলে আসে। ফলে তোমার যে মুখ দিয়ে টেনে নিলে ভিতরে যাওয়ার যে সম্ভাবনাটা এটা থাকে না আসলে। এই জন্য মুখ দিয়ে না টেনে এরকম পিপেট ফিলার ব্যবহার করতে হবে। কোন দাহ্য জৈব যৌগ যেমন বেনজিন, ইথার, অ্যালকোহল, অ্যাসিটোন, এগুলো সব দাহ্য পদার্থ, বা পরবর্তীতে এগুলো সম্পর্কে তোমরা জানবা। বার্নারের অগ্নিশিখার কাছে নেওয়া যাবে না, এটা আগুন, অর্থাৎ স্বাভাবিক তো ভাই, এটা দাহ্য পদার্থ যারা, তাদের কি কখনো আগুনের কাছে নেওয়া যায়? নিয়ে গেলে তো তোমার যে কোনো মুহূর্তে আগুন ধরতে পারে। তোমরা হয়তো আমাকে তাহলে বলবা যে দাহ্য কোনো পদার্থকে যদি তাপ দিতে হয় তাহলে আমরা কি করব? তাহলে এক্ষেত্রে ল্যাবরেটরিতে ওয়াটার বাথ থাকে, ওয়াটার বাথ, একটা পাত্রে পানি থাকে, তাপ দিয়ে সেই পানিটাকে গরম করতে হয়, সেই পানির মধ্যে আমাদের ওই যেটা তোমার উত্তপ্ত করতে হবে সেটা দিয়ে দিতে হয়। দিলে ওখান থেকে তাপ নিয়ে আমার এই টেস্ট টিউব বা যে পাত্রে তুমি উত্তপ্ত করতে চাও সেটা উত্তপ্ত হবে, অর্থাৎ সরাসরি আগুনের কাছে নেওয়া যাবে না। তোমরা খেয়াল করে দেখবা, আমরা যে এই বাজারে যে বাদাম ভাজতে দেখো না তোমরা, তো বাদামগুলো কিভাবে ভাজা হয় ভাই বলো তো? বালির মধ্যে বাদাম দিয়ে কিন্তু ভাজা হয়। কেন? কড়াই নিয়ে সরাসরি ভাজলে কি প্রবলেম? কারণটা হচ্ছে কড়াই নিয়ে সরাসরি ভাজা হয় তাহলে ওখান থেকে বাদামগুলো যে তাপটা শোষণ করবে, এই তাপ শোষণ করে বাদামের ভিতরে যেটা উপাদানটা থাকে ওইটা সিদ্ধ হওয়ার আগেই দেওয়া বাদামের খোসা পুড়ে যাবে। এই কারণে বালিতে দিলে কি হয়, ওটাকে বালি বাত বলি আমরা, বালিটা সেই তাপটা শোষণ করে সে উত্তপ্ত হয়, সেখান থেকে বাদামগুলো ধীরে ধীরে তাপ নিয়ে তাদের ভিতরে যে উপাদানটা সেটা সিদ্ধ করে আর কি। তো যাক, কোন দাহ্য জৈব যৌগ যেমন বেনজিন, ইথার, অ্যালকোহল, অ্যাসিটোন বার্নারের অগ্নিশিখার কাছে নেওয়া যাবে না। লেভেল ছাড়া কোনো বিকারক আন্দাজ করে ব্যবহার করা যাবে না। তোমরা অনেকেই আছো যারা একটু বেশি বোঝো, হ্যাঁ দেখে তো বুঝতে পারতেছি এটা নাইট্রিক অ্যাসিড হবে, লেখা নাই তো কি হয়েছে? আর আমরা এখনো কেমিক্যাল চিনি না, তোমরা চিনতে পারবা? লেবেল লাগানো না থাকলে কখনোই কোনো কেমিক্যাল আন্দাজ করে ব্যবহার করবা না, তাহলে খুব বড় ধরনের দুর্ঘটনা করতে পারে। কোন অদাহ্য তরলকে তাপ দিতে হলে তরলটিকে একটি স্পুটন টিউব মানে যেখানে নিয়ে আমরা আসলে তরলটাকে তাপ দিই, নিতে হবে। টিউবটির মাত্র 1/5 মতো তরল দিয়ে পূর্ণ করে আস্তে আস্তে টিউবটিকে ঝাঁকিয়ে বনছেন দীপশিখায় উত্তপ্ত করতে। এগুলা দেখবা তোমার ল্যাবে পরবর্তীতে। দাহ্য তরলকে তাপ দিতে হলে টেস্ট টিউবে নিয়ে একটি বিকারে গরম পানিতে নিবেদিত করে তাপ দিতে হবে। এই যে বুঝতে পেরেছো যে কথা আমি একটু আগেই বললাম তোমাদের, অর্থাৎ সরাসরি বার্নারে দীপশিখায় তাপ দেওয়া যাবে না। টেস্ট টিউবে তরল তাপ দেওয়ার সময় টেস্ট টিউবটি মুখ যেন নিজের বা সহপাঠীর দিকে নির্দেশিত না থাকে। অনেকে আছে না, তাপ দেওয়ার সময় টেস্ট টিউব মুখটা তোমার সহপাঠীর দিকে নিয়ে গেলা বা নিজের দিকে করে তাপ দিচ্ছ পট করে তোমার ওই কেমিক্যাল বাম করে তো তোমার গায়ে পড়তে পারে, তোমার সহপাঠীর গায়ে পড়তে পারে, এতে বড় ধরনের কোনো দুর্ঘটনা হতে পারে। তাই তোমার দিকে বা তোমার সহপাঠীর দিকে না করে একটু বিপরীতে ঘুরে আস্তে ঝাঁকে ঝাঁকে টেস্ট টিউবটাকে উত্তপ্ত করতে হয়। কোন রাসায়নিক দ্রব্য বাইরে নিয়ে আসা যাবে না, বুঝতেই পারছো। কোন তরল বাষ্পের ঘ্রাণ নেওয়ার জন্য নাক সরাসরি টেস্ট টিউবের মুখে নেওয়া যাবে না, নাকে মাস্ক ব্যবহার করতে হবে। কিছু কিছু সাধারণ আছে প্রত্যেক শিক্ষার্থী দেখলে বুঝতে পারবা। এগুলো তোমরা যে কোনো বই থেকে যেই বই পড়ো না কেন, হয়তো ভাষাগত বিষয়গুলো একটু চেঞ্জ আছে কিন্তু মূল কনসেপ্টটা কিন্তু একই। এই যেগুলো পড়বা ভাইয়া তোমরা, ল্যাবরেটরিতে নিরাপদ গ্লাস ব্যবহার করতে হয়, এসব পড়তে গিয়ে অনেক শব্দে তোমাদের প্রবলেম হবে, এটা আমি জানি, সেটা তোমরা রেখে দিবা, আমরা সলভ করবো। যা যতটুকু পারো পড়ে নিবা এগুলো। আমি বললাম না যে তোমাদের এই যে ইউটিউবে বা ভিডিও ক্লাসে তো এত কিছু দেখানো আসলে ভাই সম্ভব না। ওকে, আমি এখানে প্রায় 7 থেকে 8টা ক্লাস নিই, তার মানে নিশ্চয়ই ভিতরে অনেক কিছু বিষয় আছে, সেগুলো আমরা দেখবো। ওকে, মাস্ক কি ধরনের ব্যবহার করতে হয়, মাস্ক বুঝতেই পারছো, এখন সবার মুখে মুখে মুখোশ যেটাকে বলি আমরা। এবার দেখো ল্যাবরেটরিতে হ্যান্ড গ্লাভস, আসলে এখানে অনেক ধরনের হ্যান্ড গ্লাভসের নাম লেখা আছে, দেখো পলিভিনাইল ক্লোরাইড, লেটেক্স গ্লাভস, তারপর প্রাকৃতিক রাবারের গ্লাভস, নিউপ্রিন গ্লাভস, সুতি গ্লাভস, জিটেক্স গ্লাভস, নাইট্রাইল গ্লাভস। এই এক একটা কাজ করার জন্য এক এক ধরনের গ্লাভস ব্যবহার করতে হয়। আসলে কোন কাজ করার জন্য কোন গ্লাভস তোমাকে ব্যবহার করতে হবে এটা খুব ভালো করে জেনে রাখতে হবে তোমাদের। দেখো একটা প্রশ্ন দেখায় ভাইয়া, তোমরা প্রশ্নগুলো দেখলেই বুঝতে পারবো তোমরা পরীক্ষায়। এই যে ছবিগুলো দেওয়া আছে এখানে, ক্যাপ, অ্যাপ্রন, গ্লাভস, এই যে নিরাপদ চশমা। ল্যাবরেটরিতে নিরাপদ চশমা ব্যবহার করা হয় কেন? কুমিল্লা বোর্ড 17, বরিশাল বোর্ড 19 দিয়ে দিয়েছে কিন্তু প্রশ্নটা, এগুলো খ নাম্বার প্রশ্নে দিয়েছে। এই দেখো জিটেক্স গ্লাভস কি, ঢাকা বোর্ড 15-তে চলে এসছে। ল্যাবরেটরিতে হ্যান্ড গ্লাভস ব্যবহারের প্রয়োজনতা ব্যাখ্যা করো, কুমিল্লা বোর্ড 19-এ চলে এসছে। এইভাবে প্রশ্নগুলো কিন্তু ভাই তোমাদের পরীক্ষাগুলো তো আসে, তো তোমরা এখানে দেখে নিবা। ওকে, যে কোন কাজে আসলে আমরা কোন ধরনের গ্লাভস ব্যবহার করে থাকি। ল্যাবরেটরিতে ব্যবহৃত পোশাক মানে অ্যাপ্রনটা কেমন হবে না হবে এগুলো দেওয়া আছে, এগুলো পড়বা।
না বুঝতে পারলে তো আমরা আসি, অসুবিধা নেই ভাই। এই যে MSDS এর পূর্ণ রূপ দেখো, মেটেরিয়াল সেফটি অ্যান্ড ডাটা শিট, অর্থাৎ ল্যাবরেটরিতে আসলে কোন রাসায়নিক পদার্থের ঝুঁকিটা কেমন, সেখান থেকে কি বিপদ হতে পারে, নিরাপত্তা হিসেবে কি ধরনের নিরাপত্তা আমাদের অবলম্বন করা উচিত, সেগুলো সুন্দর করে একটা শীট বানানো হয়, যাকে আমরা MSDS বলে থাকি। এটা খুবই গুরুত্বপূর্ণ, তোমরা অবশ্যই খুব ভালো করে পড়ে রাখবা এটা, যে কোন যৌগের কি ঝুঁকি। এই যেমন দেখো লেখা আছে ইথানল, এটা ঝুঁকিটা আসলে কি, এটা দাহ্য ও ক্ষতিকারক। তাহলে দাহ্য এবং ক্ষতিকারক যেহেতু, তাহলে কি বিপদ হতে পারে, অত্যন্ত দাহ্য পদার্থ চর্মে স্পর্শ করা ও শ্বাসের সাথে গ্রহণ করা যাবে না। আর কি সতর্কতা অবলম্বন করতে হবে, যেহেতু দাহ্য পদার্থ আগুন থেকে দূরে রাখতে হবে। এইভাবে ভাই এই জিনিসটা দেওয়া আছে, তোমরা এইটা একটু পড়ে নিবা। ওকে, এই যে টাইট্রেশন জিনিসটা কি, এটা খুবই বেসিক। আজকে অবশ্যই এটা নিয়ে আমরা ডিটেলস আলোচনা করব না, পরবর্তী দুটা ভিডিও আমরা দিব শুধুমাত্র এইটার উপরে। শুধু একটু সংক্ষেপে বলে যাই তোমাদের টাইট্রেশন জিনিসটা আসলে কি। ল্যাবরেটরিতে তোমাকে একটা দ্রবণ দেওয়া হলো ভাই, যে দ্রবণের ঘনমাত্রা তোমার জানা আছে, সেই জানা ঘনমাত্রার দ্রবণ দ্বারা তোমাকে আরেকটা দ্রবণ দেওয়া হলো, যে দ্রবণের ঘনমাত্রা তোমার জানা নাই, অজানা ঘনমাত্রার দ্রবণ। এই জানা ঘনমাত্রার দ্রবণ দ্বারা অজানা ঘনমাত্রার দ্রবণের ঘনমাত্রা নির্ণয়ের যে পদ্ধতিটা, যে প্রক্রিয়াটা, সেটাই হচ্ছে টাইট্রেশন। এটা নিয়ে পরবর্তী ভিডিওতে আমরা ডিটেলস কথা বলবো আর কি। আর এই যে টাইট্রেশন আমরা যেটা বললাম, যে জানা ঘনমাত্রার দ্রবণ দ্বারা অজানা ঘনমাত্রার দ্রবণের ঘনমাত্রা নির্ণয় করার যে পদ্ধতিটাকে টাইট্রেশন বললাম আমরা। আর এই জানা ঘনমাত্রার যে দ্রবণটা, যেটার ঘনমাত্রা আমার জানা থাকে, যার দ্বারা আরেকটা দ্রবণে আমরা ঘনমাত্রা বের করি, এটাকে কিন্তু বলে থাকি ভাই আমরা প্রমাণ দ্রবণ। ওকে, এটা নিয়ে পরবর্তীতে কথা বলবো আমরা, এই যে ডিটেলস বুঝাবো আমি তোমাদের। এটা বিকারক বা রিয়েজেন্ট কি, আসলে যে কোনো রাসায়নিক পদার্থকে আমরা বিকারক বা রিয়েজেন্ট বলে থাকি। ওকে, এই যে মোলারিটি, এটা নিয়ে আমাদের আরো 2টা ভিডিও আপলোড করবো আমরা, তখন ডিটেলস বুঝতে পারবা। এটা খুবই গুরুত্বপূর্ণ, এটা তোমাদের শুধুমাত্র যে ফার্স্ট পেপারে আছে তা না, এইটা সেকেন্ড পেপারের 3য় অধ্যায় পরিমাণগত রসায়নে তোমাদের এটা কাজে লাগবে। এটা আমরা আলোচনা করব পরবর্তীতে। তো দেখো, এই যেগুলো সবই আমরা বেসিক জিনিস, প্রাইমারি সেকেন্ডারি, এগুলো আমরা ক্লাস নেবো, এগুলোর উপর ক্লাস নেবো আমরা, এগুলো টোটাল এগুলো ক্লাস। মোলারিটি, এই যে এইটা আজকে অবশ্য তোমাদের আমি বুঝাবো, বলভঙ্গি রাসায়নিক ব্যালেন্স ও ডিজিটাল ব্যালেন্স, অর্থাৎ ল্যাবরেটরিতে যে কোনো রাসায়নিক পদার্থ সূক্ষ্মভাবে ওজন করতে গেলে আসলে কিভাবে ওজনটা করতে হয়, এটা খুবই গুরুত্বপূর্ণ। এটা আজকে আমরা ক্লাস করব, এটা আমরা বুঝবো, অসুবিধা নেই। এটা আপাতত স্কিপ করছি, একটু পরে আসতেছি আমরা এখানে। একটু দেখে নি অধ্যায়টা আসলে কি আছে, তাহলে একটা ধারণা পাবা তোমরা। এগুলো আলোচনা করব আমরা আজকে। এই যে ব্যালেন্স নিয়ে আলোচনা করব, এগুলো সবই ব্যালেন্সের মধ্যে আছে। ওকে, এগুলো ব্যালেন্স থেকে অঙ্ক করব কিছু আমরা, এগুলো আজকে আলোচনা করব। এগুলো গাণিতিক প্রবলেম আজকে কিছু আলোচনা করব। আর টাইট্রেশন থেকে যে গাণিতিক প্রবলেমগুলো আগামী ভিডিওতে সেগুলো আমরা দেখব। এই যে মেজারিং বা মাপন সিলিন্ডার, বুরেট, ভলিউমেট্রিক বা আয়তনমিতিক ফ্লাক্স, পিপেট, এগুলো ব্যবহারের ক্ষেত্রে কি করে ব্যবহার করতে হয়, এগুলো সব যে বই তোমার কাছে থাকে না কেন দেখবা, এই যে ছবিগুলো দেওয়া আছে, এগুলো একটু দেখবা তোমরা। এই যে এই যে বুরেট, এই যে এটাকে আমরা সেন্টিপিস টিউব বলে থাকি আর কি, এগুলা বইয়ে দেখো তোমরা। এই যে বিভিন্ন আয়তনমিতিক বা গোলতলি ফ্লাক্সও বলে থাকি এগুলোকে আমরা। এই যে পিপেট, যেটা কথা বললাম ভাই, যে এভাবে মুখ দিয়ে উঠানো উচিত না, এই দেখো পিপেট ফিলার ব্যবহার করা উচিত। এই যে দেখো ভাই, এইটা একটা, এই যে ড্রপার, চাপ দিয়ে ছেড়ে দিলে, তোমরা ড্রপার দিয়ে কোনো কেমিক্যাল উঠাও না, চাপ দিয়ে ছেড়ে দিলে কেমিক্যালটা উঠে আসে, ওরকম এভাবে মুখ দিয়ে ব্যবহার করা আসলে উচিত না। আমরা যখন ক্লাস করবো এগুলো তোমাদের দেখাবো আমি হাতে কলমে। এই যে কনিক্যাল ফ্লাক্স, আমাদের ওয়াশ বোতল, এই যে স্পিরিট ল্যাম্প বা বুনসের বার্নারে কোনো টেস্ট টিউব, কোনো বিকার, কোনো কনিক্যাল ফ্লাক্স, কোনো গোলতলি ফ্লাক্সে তাপ দেওয়ার কৌশল, কিভাবে তাপ দিতে হয়, এগুলো একটু দেখো ভাই, তোমরা যতটুকু বুঝতে পারবা, না পারলে আমরা তো ক্লাসে করবো এগুলো। ওকে, এই যে বিভিন্ন যন্ত্রে তাপ দেওয়া হচ্ছে এখানে। এই যে এই জিনিসটা তোমরা যে কোনো একটি বই থেকে পড়ে রেখো তো ভাই, আমি দেখাচ্ছি। দেখো, পরিবেশের উপর ল্যাবরেটরিতে ব্যবহৃত রাসায়নিক দ্রব্যের প্রভাব, এদের পরিমিত মানে অল্প পরিমাণ ব্যবহার করতে কেন করতে হয়। আরো কিছু জিনিস আছে, যেমন ল্যাবরেটরিতে অনেক রাসায়নিক পদার্থ আছে বিষাক্ত, যার পরিবর্তে আমরা আরেকটা রাসায়নিক পদার্থ ব্যবহার করতে পারি যেটা কম বিষাক্ত। তাহলে কোন বিষাক্ত পদার্থের বিকল্প কোনটি ব্যবহার করা হয়, এইটা আমাদের এখানে আছে ভাই, একটু দেখো তোমরা। এই যে দেখো, যেটা তোমাদের বললাম ফার্স্ট এইড বক্স, ল্যাবরেটরিতে দুর্ঘটনায় প্রাথমিক চিকিৎসা হিসাবে কিভাবে এগুলো ব্যবহার করা হয়, এগুলো আমরা পরবর্তীতে তোমরা পড়বো, এগুলো আলোচনা করবো। এই যেটার কথা বলছিলাম ভাই, একটু খেয়াল করো তোমরা।
বিষাক্ত উপাদান এবং সেই বিষাক্ত উপাদান একই কাজ দিবে কিন্তু বিষাক্ত নয়, তার বিকল্প উপাদান কোনটি, এটা প্রায় এমসিকিউ দেয়। যে ধর পরীক্ষায় দিয়ে দিল ক্লোরোফর্মের বিকল্প নিচের কোনটি, হেক্সেন, বলে দিল যে কার্বন টেট্রাক্লোরাইডের বিকল্প কোনটি, হেক্সেন। এগুলো কিন্তু ভাই তোমাদের পরীক্ষাগুলোতে দেয়। এটা তোমার যে কোনো বই, যে বই তোমার কাছে আছে সব বই তোমাদের এটা আছে যে কোন বিষাক্ত উপাদানের বিকল্প আসলে কোনটা। কি ক্লিয়ার? তো এই যে মোটামুটি আমরা তো একটু অধ্যায়টা দেখার চেষ্টা করলাম। এখানে আমি আবারও মনে করে দিচ্ছি দুইটা জিনিস তোমাদের খুব গুরুত্বপূর্ণ বুঝতে হবে। একটা হলো এই যে ল্যাবরেটরিতে যে আমরা বিভিন্ন রাসায়নিক পদার্থ ওজন নির্ণয় করি, সেই ওজনটা কিভাবে নির্ণয় করতে হয়, আর এই যে দ্রবণের ঘনমাত্রা নির্ণয় করি সেটা কিভাবে নির্ণয় করতে হয় সেইটা নিয়ে আমরা আলোচনা করব। জাস্ট এই অধ্যায়ের প্রশ্নগুলো আমরা একটু দেখি যে প্রশ্নগুলো কিভাবে আসে, বিশেষ করে এমসিকিউ প্রশ্নগুলো আমরা দেখি। ভালো করে পড়া না থাকলে তোমার সিকিউ খুব ভালো বুঝতে পারবে না, আপাতত আগে একটু এমসিকিউটা আমরা দেখি। ওকে, এই যে দেখো প্রশ্নগুলো কিভাবে আসে। এই যে একটা ছবি দেখতে পাচ্ছ তোমরা, বলা হচ্ছে যন্ত্রটির নাম কি, কত বোর্ডে এসছে, ঢাকা বোর্ড 15, চট্টগ্রাম বোর্ড 16। এই ছবিটার নাম হচ্ছে, এটা একটা পিপেট। এবং তোমরা একটু আগে যে চিত্রটা দেখতে পালা, তোমাকে চিত্রটা দেখতে পাচ্ছ, এই যে মনে আছে তোমাদের শিখা মানে দুই টাইপের রাসায়নিক পদার্থের মুরগের গায়ে শিখার ছবি দেওয়া থাকে, একটা হচ্ছে দাহ্য, একটা হচ্ছে জারক। আমি বলেছিলাম কি মনে রাখার সহজ পদ্ধতি যে জারকের সাথে অক্সিজেনের কোন একটা বিষয় আছে আর কি। তো সেইটা যখন দেখবা তোমার নিচে গোলের মতো, তাহলে বুঝবো এটা কি জারক। তাহলে কিভাবে বলতো এটা, এই যে দেখো এইটা হলো আমাদের জারক পদার্থ। ঢাকা বোর্ড 15, চট্টগ্রাম 16তে কোশ্চিনটা চলে এসছে কিন্তু। দেখো তোমরা এই যে এখানে দেখো প্রশ্নগুলো কিভাবে হয়। এলপিজি ও সিএনজি সংরক্ষণে কোন সতর্কতা চিহ্ন ব্যবহার করতে হয়। তোমরা যখন বইটা পড়বা সেখানে দেখবা যে সিএনজি বা এলপিজি এরা আসলে কি টাইপের পদার্থ, এরা হচ্ছে দাহ্য পদার্থ। তাহলে দাহ্য পদার্থ যদি হয়, দেখছো ছবিটা কেমন দেখতে, একটু চেনা কিন্তু কঠিন। তো দুটাই শিকারী ছবি এখানে দেওয়া আছে। তো এটার নিচে দেখো গোল নাই, এখানে গোল আছে, তার মানে এটা জারক। আর এটা তাহলে কিভাবে বলতো, দাহ্য। তার মানে এইটা হচ্ছে আমার দাহ্য। এইভাবে প্রশ্নগুলো কিন্তু আমাদের আসবে। আরো দেখো তোমরা, এই যে দেখতে পাচ্ছ মনে হচ্ছে যে বিদ্যুতের ছবি দেখতে পাচ্ছ। এই সতর্কতা চিহ্ন দ্বারা কি বোঝানো হয়েছে, এটা যশোর বোর্ড 16তে এসছে, আর 1900 একটা এমসিকিউ এসছে। পরে দেখবা বলো তো কি এটা, এটা কি ক্ষয়কারক? না, ক্ষয়কারক কেমন ছিল, এই যে হাতের উপর টেস্ট টিউব থেকে কেমিক্যাল পড়ছে। জৈব দূষক, বৈদ্যুতিক ঝুঁকি নাকি তেজস্ক্রিয়, কি বলতো এটা, এইটা হচ্ছে বৈদ্যুতিক ঝুঁকি। এই যে এই চিহ্নটা কি, জারক। কি প্রথমে জারক দশ, এটা কি জারক? জারক কখনো তো বলতে ভিতরে একটা গোল থাকতো নিচে, কি তাহলে এটা দাহ্য পদার্থ। দেখো প্রচুর প্রশ্ন আছে এই টপিক গুলো থেকে। এই যে দেখো তো ভাইয়া, এটা এইচএসসি 18 সালে কিন্তু সব বোর্ডের এক প্রশ্নে পরীক্ষা হয়েছে। এটা কি, ক্রস চিহ্ন, আই দেওয়া, তার মানে কি দেখেছিলাম আমরা, এটা উত্তেজক। এই যে উত্তেজক। এই যে দেখো এখানে এই চিহ্নটা পদার্থ কোনটি, তার মানে নিশ্চয় আমাদের রুমে পড়তে হবে। এই যে কার্বন টেট্রাক্লোরাইড, ডিডিটি, পটাশিয়াম ডাইক্রোমেট, ইথার, আমাদের জানতে হবে কোন রাসায়নিক পদার্থ কোন টাইপের। তাহলে এটা যেহেতু দাহ্য, তোমরা বই পড়তে গেলে দেখবা ইথার হচ্ছে একটা দাহ্য পদার্থ। তাহলে এই চিহ্ন কোন পদার্থের মোড়কের গায়ে দেওয়া থাকবে ভাইয়া বলতো, ইথারের গায়ে। এরকম অনেক এমসিকিউ আছে তোমাদের। দেখো এই যে বুয়েট 10 দিয়েছে, দেখছো নিম্নের চিত্রগুলোর নাম লিখো। এই যে 4টা নাম লিখতে পারলে 10 নাম্বার। 10-11 এসছে এটা। যদিও সেই সময় ল্যাবরেটরি নিরাপদ ব্যবহার অধ্যায়টা ছিল না, কিন্তু তোমাদের ল্যাবরেটরি কাজ তো করতে হতো, সেখান থেকে দিয়েছে এটা আর কি। আবার দেখো তোমরা, এই যে ল্যাবরেটরি নিরাপদ ব্যবহার নিয়মিত প্রশ্ন উত্তর দাও, নিচের চিহ্নগুলোর অর্থ কি। ক্রস চিহ্ন দেওয়া আই দেখলা তোমার নিশ্চয়, একটা হচ্ছে কি ভাই বলতো ক্ষতিকারক, একটা হলো উত্তেজক। কি ক্লিয়ার? এইভাবে মোটামুটি এমসিকিউ গুলো চলে আসে। এখন আমি তোমাদের আজকে যেটা মূল আলোচনাটা করবো ভাই, সেটা হচ্ছে যে ল্যাবরেটরিতে যে খুবই সূক্ষ্মভাবে কোন একটা কেমিক্যাল ওজন করতে হয়, সেটা কিভাবে ওজনটা করতে হয়। তুমি দেখো, তুমি বাজারে গিয়ে যদি একটা মাছ কিনতে যাও, একটা মাছ কিনতে গিয়ে দেখলা মাছের ওজন 2 কেজি চেয়ে একটু বেশি হয়ে গেছে, কোনো অসুবিধা নাই, দোকানদার কিছু মনে করবে না ওটা। কিন্তু তুমি জুয়েলার্সের দোকানে গিয়ে যদি সোনা কিনতে যাও, আর সামান্য একটু সোনার পরিমাণ যদি বেশি আসে, তাহলে দোকানদার কি সেটা মেনে নিবেন? তার মানে সোনার দোকানে যখন সোনা ওজন করা হয়, খুব সূক্ষ্মভাবে ওজন করতে হয়, কারণ সামান্য পরিমাণ সোনার দামও অনেক বেশি। আমাদের ল্যাবরেটরিতেও তাই, সামান্য একটু কেমিক্যালের পরিমাণ যদি কম বেশি হয়ে যায়, তাহলে আমাদের ল্যাবরেটরিতে কোনো পরীক্ষা নিরীক্ষায় ত্রুটি দেখা দিবে। তাই অবশ্যই ল্যাবরেটরিতে যে কোনো কেমিক্যাল ওজন করার জন্য খুব সূক্ষ্মভাবে ওজন করতে হয়। এই সূক্ষ্মভাবে কিভাবে ওজনটা আমরা করি সেইটা এখন আমরা দেখবো আর কি। দেখো ভাই, ল্যাবরেটরিতে যে কোনো রাসায়নিক পদার্থ সূক্ষ্মভাবে ওজন করার জন্য 2 টাইপের ব্যালেন্স আছে। একটা হলো ডিজিটাল ব্যালেন্স, আর একটা হলো রাসায়নিক ব্যালেন্স। যদিও আজকাল ল্যাবরেটরিতে সবগুলোতে ডিজিটাল ব্যালেন্সই ব্যবহার করা হয়, আর তোমরা ডিজিটাল ব্যালেন্সের ব্যাপার সবাই জানো। বাজারে তুমি কোনো কিছু কিনতে গেলে দেখবে দোকানদার কি করেন, ব্যালেন্সটা অন করে আগে জিরো বাটনে চাপ দেন, দিয়ে তারপর তোমার যত
টুকু ওজন দরকার সেটা ব্যালেন্সের ওই ডিজিটে চলে আসে, তোমরা সহজে ওজনটা করে ফেলতে পারো। আসলে যে ডিজিটাল ব্যালেন্সে তুমি দেখবা যে দেখবে ভাই পয়েন্টের পর 2 ঘর পর্যন্ত নেওয়া যায়। আরেক টাইপের ব্যালেন্স তুমি দেখলা যে এটা পয়েন্টের পর 4 ঘর পর্যন্ত নেওয়া যায়। তোমরা কি আমাকে একটু বলবা কোন ব্যালেন্স দিয়ে আমরা আসলে সূক্ষ্মভাবে কোনো কিছু ওজন করতে পারি? এটা হলো পয়েন্টের পর 2 ঘর পর্যন্ত তুমি নিতে পারবা, আর এইটা নিতে পারবা তুমি পয়েন্টের পর 4 ঘর পর্যন্ত। অবশ্যই এইটা দ্বারা কিন্তু আমরা বেশি সূক্ষ্মভাবে ওজনটা নির্ণয় করতে পারি। এটাকে বলি আমরা 4 ডিজিট ব্যালেন্স, এইটাকে বলি আমরা 2 ডিজিট ব্যালেন্স। অবশ্যই 4 ডিজিট ব্যালেন্সটা 2 ডিজিটের চেয়ে বেশি সূক্ষ্মভাবে ওজন নির্ণয় করা যায়। আজকালকার ল্যাবে সব জায়গাতে এই ব্যালেন্সগুলোই ব্যবহার করা হয়। এই যে রাসায়নিক ব্যালেন্স যেগুলোকে আমরা বলছি, এইটার ব্যবহার তেমন নাই, কিন্তু আমাদের ইন্টারমিডিয়েট পরীক্ষায় থিওরিটিক্যাল যে প্রশ্নগুলো হয় সেগুলো কিন্তু ভাই আমাদের ডিজিটাল ব্যালেন্স থেকে হয় না বললেই চলে, রাসায়নিক ব্যালেন্স থেকেই প্রশ্নগুলো হয়। ওকে, আমরা এখন এই রাসায়নিক ব্যালেন্স দ্বারা কিভাবে কোনো বস্তুর ওজন সূক্ষ্মভাবে নির্ণয় করা হয় সেটাই দেখব। দেখো এখন ভাই, এই যে রাসায়নিক ব্যালেন্স নিয়ে একদম টেনশনের কোনো কারণ নাই। তোমরা নর্মালি বাসায় দাড়িপাল্লা ব্যবহার করো না, ওই দাড়িপাল্লাই ধরে নাও। এটা খুবই সহজ ব্যাপার যে আমরা দাড়িপাল্লায় কি করি ভাই বলো দেখি। ডান দিকে সাধারণত আমরা বাটখারাগুলো উঠাই দিই, আর বাম দিকে কি করি ভাই বলতো, যে বস্তুটার ওজন নির্ণয় করব আমরা সেই ওজনটা নির্ণয় করি। নর্মালি আমরা বাসায় যে দাড়িপাল্লাটা ব্যবহার করি ওটাকে আমরা রাফ ব্যালেন্স বলে থাকি। ওইটার সমস্যা হচ্ছে ভাইয়া, ওইটা দ্বারা কিন্তু আমরা সূক্ষ্মভাবে কোনো কিছুর ওজন নির্ণয় করতে পারি না। কিন্তু ল্যাবরেটরিতে কোনো কিছুর ওজন নির্ণয় করতে গেলে তো ভাই অবশ্যই আমাদের সূক্ষ্মভাবে নির্ণয় করতে হবে। এই জন্য আমরা ল্যাবে এই রাসায়নিক ব্যালেন্সগুলো ব্যবহার করে থাকি। তো কিভাবে ব্যবহার করি খেয়াল করো ভাই। এই রাসায়নিক ব্যালেন্সটা হচ্ছে মেনলি 2 প্রকার। দেখো আমি লিখে দিয়েছি, একটার নাম হচ্ছে পলবঙ্গি ব্যালেন্স, আর একটা নাম হচ্ছে সার্টোরিয়াস ব্যালেন্স। তাহলে কি কি বললাম আমরা? একটা নাম হচ্ছে পলবঙ্গি ব্যালেন্স, আর একটা নাম হচ্ছে সার্টোরিয়ার ব্যালেন্স। এখন দুটা ব্যালেন্সের মধ্যে মূল পার্থক্যটা কি? আসলে দুটা ব্যালেন্স দিয়ে ওজন করলে কি ওজন 2 রকম হবে? তা তো কখনোই না। নিশ্চয়ই ওজন করার ধরনটা একটু হয়তো চেঞ্জ হতে পারে, জাস্ট সেটা আমরা একটু পরে আলোচনা করব। তার আগে ধরো ওজনটা আমরা কিভাবে করব খেয়াল করো। ধরো ভাই, তোমরা যে কোনো একটা রাসায়নিক পদার্থ ওজন করতে চাচ্ছ, সেইটা তুমি এই যে বাম পাল্লায় নিয়ে নিলা, আর এইখানে তুমি কি করলা, একটা 10 গ্রাম, একটা 2 গ্রাম, একটা 500 মিলিগ্রাম, আর একটা মনে করো ভাই তুমি 20 মিলিগ্রাম বাটখারা দিলা। এর চেয়ে ছোট বাটখারা তোমার কাছে আসলে আর নাই। তাহলে এই বস্তুটার আমরা ওজন নির্ণয় করব। ওজন নির্ণয় করার সময় আমরা দেখলাম যে আমি বাটখারা কত কত দিচ্ছি ভাই বলো। 10 দিলাম, 2 গ্রাম একটা বাটখারা দিলাম, 500 মিলিগ্রাম একটা বাটখারা দিলাম, 200 মিলিগ্রাম একটা বাটখারা দিলাম। কিন্তু আমার এই যে বস্তুটার ওজন নির্ণয় করব আরো একটু দরকার, আরো খুব সামান্য পরিমাণ বাটখারা আমার দরকার, কিন্তু অত ছোট বাটখারা আমার কাছে ভাই নাই। তাহলে কি বলবো, যাক ওইটুকু বেশি চলে যাক বা কম নেই, ল্যাবরেটরিতে এই কাজটা তো আমি করতে পারবো না। সামান্য পরিমাণ ওজন আমাকে সূক্ষ্মভাবে নির্ণয় করতে হবে। তাহলে আমার 20 মিলিগ্রামের যে ছোট বাটখারা মনে করো আমার ল্যাবে আর নাই, কিন্তু আমার আরো একটু ওজন দরকার এটার। বা এমন হইতে পারে যে আমি যে কেমিক্যাল ওজন করব একটু বেশি হয়ে গেছে, তো ধরো আরেকটা বাটখারা আমি দিলাম এখানে 10 মিলিগ্রাম, এর চেয়ে ছোট বাটখারা আমার নাই, আমি 10 মিলিগ্রাম যদি দেই তাহলে বেশি হয়ে যাচ্ছে। আবার 10 মিলিগ্রাম বাটখারা উঠাই নি তাহলে এদিকে বেশি হয়ে, মানে এদিকে হেলে থাকছে। অর্থাৎ এর চেয়ে আর একটু কম ওজন দরকার, কিন্তু সেই পরিমাণ ওজনের বাটখারা আমার ল্যাবে নাই। তাহলে আমি কি করব ভাই? এর জন্য এই যে ভাই আমাদের যে ব্যালেন্সটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে পাল্লা, এটাকে আমরা তুলা দণ্ড বলে থাকি বা বিমও বলে থাকি। এখানে যে দাগ কাটা আছে এইটা একটা স্তম্ভের উপর দাঁড় করানো থাকে ব্যালেন্সটা। আর এই যে আমার যে তুলা দণ্ড বা যে বিমটা তুমি দেখতে পাচ্ছ, এইটার উপর ছোট্ট বাঁকানো তারের একটা টুকরা দেওয়া থাকে যার নাম হচ্ছে রাইডার। বিষয়টা খেয়াল করো ভাইয়া তোমরা, যে আমরা একটা বস্তুর ওজন নির্ণয় করতে মনে করো 20 গ্রাম, 2 গ্রাম, 500 মিলিগ্রাম, 20 মিলিগ্রাম, 10 মিলিগ্রাম দিলাম, আরো একটু ওজন দরকার। যদি আমি আরেকটা 10 মিলিগ্রাম দিই তাহলে এদিকে বেশি হয়ে যায়, যদি 10 মিলিগ্রামটা না দিই এইদিকে বেশি হয়ে যায় মনে করো। আর সামান্য ওজন দরকার যেটা আমার ধরো 10 মিলিগ্রামের চেয়েও কম। এই ওজনটুকু আমি কি করে বের করব? এই ওজনটা নির্ণয় করার জন্য আমাদের এই ব্যালেন্সে একটা চমৎকার জিনিস ব্যবহার করা হয় যার নাম হচ্ছে রাইডার। রাইডার বাংলা কি নাম কি? আরোহী। অর্থাৎ যে কি করতে পারে ভাই বলো দেখি, এই যে তুলা দণ্ড যেটা যেটা বিম বলছি আমরা, এটার উপর সে মুভ করতে পারা।
আরোহণ করতে পারে, এই জন্য এটার নাম হচ্ছে রাইডার। তাহলে এটা কিভাবে ইউজ করা হয় দেখো, আমাদের এই যে বললাম ব্যালেন্স হচ্ছে দুই প্রকার, একটা হলো পলভঙ্গি ব্যালেন্স আর একটা হচ্ছে শাটেরিয়ার ব্যালেন্স। ধরে নাও ভাই আমার এই যে ব্যালেন্সের আমার বিমে মোট দাগ আছে 100, আমার পলভঙ্গি ব্যালেন্স আর শাটেরিয়ার ব্যালেন্সের মধ্যে পার্থক্য হলো আমার পলভঙ্গি ব্যালেন্সে 0 দাগটা দেওয়া থাকে এক প্রান্তে আর 100 ইন্ডিকেট করা থাকে আরেক প্রান্তে। শাটেরিয়ার ব্যালেন্সটা হলো আমার 0 পয়েন্টটা থাকে কি মাঝখানে, এইদিকে 50 ওইদিকে 50, অর্থাৎ বিমের দাগ সংখ্যা ধরে নাও 100। পলভঙ্গি ব্যালেন্সে এই 100টার এক মাথায় 0 ইন্ডিকেট করা থাকে আরেক মাথায় 100 ইন্ডিকেট করা থাকে। আর শাটেরিয়ার ব্যালেন্স যেটা ভাই সেটা 0টা থাকে আমার মাঝখানে আর 50 দাগ এই পার 50 দাগ ওই পার দেওয়া থাকে। এখন দেখো আমরা এই যে সূক্ষ্ম পরিমাণ বললাম যে আমি যে বস্তুর ভরটা নির্ণয় করব, সেই বস্তুর ভরটা নির্ণয় করার জন্য আমি এই বাটখারাগুলো পাল্লার উপর উঠাই দিছি এক পাল্লায়। দেওয়ার পর দেখলাম আমি যে আমি যে বস্তুর ওজনটা নির্ণয় করব সেটা আমি যদি 10 মিলিগ্রাম দিই তাহলে বেশি হয়ে যায়, আবার আরেকটা 10 মিলিগ্রাম কমাই দিই তাহলে ওইদিকে বেশি হয়ে যায়, মানে আমার 10 মিলিগ্রামের চেয়েও ছোট একটা ওজন দরকার। তাহলে এইটা আমি কিভাবে নির্ণয় করব? সেটার জন্য তো আমার ল্যাবে এর চেয়ে ছোট বাটখারা আমার কাছে নাই। এই কারণে আমাদের ব্যালেন্সে এই রাইডার আরোহী নামে ছোট্ট বাঁকানো তারের টুকরাটা ব্যবহার করা হয়। এটা কি করে ব্যবহার করি ভাই দেখো, আমরা একটু আগে যেটা বললাম যে পলভঙ্গি ব্যালেন্স আর শাটেরিয়ার ব্যালেন্সের মধ্যে পার্থক্য হলো দুই ব্যালেন্সে আমার বিমটা 100 দাগে ধরো দাগাঙ্কিত, আমার পলভঙ্গি ব্যালেন্সের 0 দাগ এক মাথায় ইন্ডিকেট করা থাকে, 100 দাগ ইন্ডিকেট, ইন্ডিকেটটা একটু আলাদা। আর শাটেরিয়ার ব্যালেন্সে 0 মাঝখানে দুই ধারে 50-50 করে ইন্ডিকেট করা থাকে। এইবার আমি যখন এই ব্যালেন্সটা তো ব্যালেন্স তো সব মাঝখান থেকে করব, তখন দেখা যায় যে আমি রাইডারটাকে কোন পয়েন্টের উপর রেখে করি, 0-র উপর রেখে করি। এইবার আমি বস্তুর ওজন নির্ণয় করছি। এই বাটখারাগুলো দেওয়ার পর আমি দেখলাম যে না আর আমার বস্তুর দিকে মানে বাম দিকে আমার পাল্লাটা হেলে আছে আরেকটু দরকার। তো আমার ধরো ভাই ধরে নাও আমরা ওজন করছি শাটেরিয়ার ব্যালেন্সে, অর্থাৎ 0 মাঝখানে ইন্ডিকেট করা আছে। তাহলে 0টা যদি মাঝখানে ইন্ডিকেট করা থাকে তার মানে আমার এই রাইডার যেটা সেটা মাঝখানে ছিল। এইবার বলো তো আমার এই দিকে ওজন দরকার, তাহলে আমার কি করতে হবে? রাইডারটাকে, আমার রাইডারটা মাঝখানে আছে 0 দাগের উপর, আমার ওজন দরকার এইদিকে ওজন দরকার আমার, তাহলে রাইডারটাকে আমি কি করব? অবশ্যই ডান দিকে নিয়ে যাব, এক দাগ ডান দিকে নিয়ে যাব, গিয়ে দেখা যাচ্ছে ধরে নাও আমার এই রাইডারটা যখন মোটামুটি ধরো এই ডান দিকে 15 দাগে আসলো, তখন আমি দেখলাম যে আমার এই যে বস্তুর ওজনটা এটা ব্যালেন্স হয়ে গেছে। আমি আবারও বলছি যে রাইডারটায় যখন আমি ব্যালেন্সটা প্রথমে নিই আমার রাইডারটা ছিল 0 দাগের উপর, এটা ধরে নাও 0 দাগ, এই 0 দাগের উপর রাইডারটা ছিল। ওজন নির্ণয় করতে গিয়ে যখন আমি দেখলাম যে আরেকটু ওজন দরকার, তখন আমি কি করলাম? স্বাভাবিক যেদিকে আমার ওজন দরকার রাইডারটাকে কি করতে হবে? সেদিকে নিয়ে যেতে হবে। আমি নিয়ে গেলাম এক দাগ করে নিয়ে গিয়ে দেখলাম আমার রাইডারটা যখন 15 দাগকে স্পর্শ করলো তখন আমার এই ব্যালেন্সটা ঠিক ব্যালেন্স হয়ে গেল। তাহলে আমার বস্তুর ভর কতটুকু হবে? 10 গ্রাম প্লাস 2 গ্রাম প্লাস 500 মিলিগ্রাম, এটাকে গ্রামে কনভার্ট করতে হবে। তোমরা নিশ্চয়ই জানো যে 2টা গরু আর 3টা ছাগল কখনো যোগ করা যায় না, একই রকম রাশি না হলে যোগ করা যায় না, হয় তোমাকে গ্রামকে মিলিগ্রাম বানাতে হবে অথবা মিলিগ্রামকে গ্রাম বানাতে হবে। তাহলে আমার বস্তুর ভর কতটুকু হবে একটু দেখো তো ভাইয়া তোমরা খেয়াল করে। তাহলে আমার বস্তুর ভরটা হবে 10 গ্রাম যোগ 2 গ্রাম যোগ তার মানে কি 500 মিলিগ্রাম মানে কি ভাই বলো তো 0.5 গ্রাম যোগ আচ্ছা 20 মিলিগ্রাম মানে কি ভাই বলো তো 20 মিলিগ্রাম মানে হচ্ছে 0.02 গ্রাম, 10 মিলিগ্রাম মানে কি ভাই বলো তো 0.01 গ্রাম, প্লাস এই যে রাইডারটা 5 দাগ যন্ত্রের দিকে আসলে, অর্থাৎ মাথায় রাখবা খুব সহজ জিনিস এটা, যে তোমরা এটা ম্যাথের সংখ্যা রেখা তো দেখেছো যে ডান দিকে গেলে কি করতে হবে বলতো পজিটিভ আসে, বাম দিকে আসলে কি ভাই বলতো নেগেটিভ আসে। ওই ব্যাপারটা এখানে যে তুমি 0 দাগ থেকে যখন ওজনটাকে ডান দিকে নিয়ে যাবা তখন তোমার যে বাটখারাগুলো তুলেছো তার সঙ্গে যোগ করবা, আর বাম দিকে নিয়ে গেলে কি করবা ভাই বলতো বিয়োগ করবা। খুব সহজ কথা এটা। তুমি বাজারে একটা মাছ কিনতে গেছো, মাছ কিনতে গিয়ে দোকানদার ধরো ধারণা করলো যে তোমার মাছের ওজনটা 2 কেজি হবে, তো মাছ উঠাই দে দোকানদার এই দিকে 2 কেজি একটা বাটখারা উঠাই দিল। দেওয়ার পর সে দেখলো যে না আমি 2 কেজি বাটখারা উঠাই দিয়ে আমার মাছটার ব্যালেন্স হলো না, উনি এইদিকে আবার 200 গ্রাম একটা বাটখারা উঠাই দিল মাছের দিকে। বলো তো আমার মাছটার ওজন কয় কেজি হলো? 1 কেজি 800 গ্রাম, কারণ আমার এখানে ছিল কত 2 কেজি আর আমি বাম দিকে দিয়েছি কি ভাই বলতো আরো 200 গ্রাম, তার মানে আমাকে 2 কেজি থেকে 200 গ্রাম কি করতে হবে বাদ দিতে হবে।
কি ক্লিয়ার কি ভাই তোমরা এই জিনিসটা? তো ঠিক এরকমই আর কি। তাহলে আমার বস্তুর ওজন কতটুকু হবে? 10 যোগ 2 যোগ 0.5 যোগ 0.02 প্লাস 0.01 প্লাস এই যে 15 দাগের জন্য রাইডারের যে ভর সেটা আমাকে যোগ করতে হবে, ঠিক কিনা বলো ভাই? তার মানে এই রাসায়নিক ব্যালেন্স দ্বারা ওজন নির্ণয় করা খুব একটা কঠিন কাজ না। তবে পরীক্ষায় যে জায়গায় প্রশ্ন আসে, এই যে তুমি 15 দাগের জন্য ভর কতটুকু হবে সেইটা তুমি কি করে বের করবা? তাহলে সেইটা বের করতে হলে নিশ্চয়ই তোমাকে এক দাগের জন্য ভর কতটুকু হবে সেটা তোমাকে বের করতে হবে। তাহলে এক দাগের জন্য আমি ভরটা বের করে ফেলতে পারি। এখন আমার যত দাগ আমার লাগবে তত দিয়ে গুণ করলে তো হয়ে যায়। এই যে বিমের এক দাগের জন্য রাইডারের যে ভর, এইটাকে বলে থাকি আমরা রাইডার ধ্রুবক। কি ক্লিয়ার ভাইয়া তোমরা? যে আমাদের যে রাইডারটা ব্যবহার করি সেই রাইডারের এক দাগের জন্য যে ভর সেটাকে বলি আমরা রাইডার ধ্রুবক। তাহলে আমরা দেখলাম ভাই যে আমাদের ওজন নির্ণয় করা খুব সহজ কাজ। যে আমাদের যে বস্তুর ওজন আমি নির্ণয় করব, সেই বস্তুর ওজন করতে গিয়ে যে বাটখারাগুলো দিবে আমাদের, সেই বাটখারাগুলোর মোট ভর ওজন করলে হয়ে যায়, ওটা নিয়ে কোনো সমস্যা নাই। সমস্যা হচ্ছে এই যে রাইডারটাকে আমি যত ঘর আনার পর ব্যালেন্স হবে তত ঘরের জন্য মোট ভর কত হবে সেটা আমাকে বের করতে হবে। তো আমি তোমাদের সেইটা না বের করা শিখে কি শেখাবো ভাই বলতো? আমি কি 10 ঘর জন্য শেখাবো, তারপর 12 ঘরের জন্য শেখাবো, তারপর কি 15 ঘর শেখাবো, তারপর কি 20 ঘর শেখাবো? তা না করে কি শেখাবো? এক ঘরের জন্য ভর কতটুকু সেটা শেখাবো। তাহলে যত ঘর তুমি নিয়ে আসবা তত দিয়ে গুণ করলে কি হবে? মোট ভর তুমি পেয়ে যাবা। সেটা কি করে বের করতে হয় দেখো তোমরা একটু। সাধারণত ভাই আমাদের ল্যাবে যে ব্যালেন্স গুলো ব্যবহার করে রাসায়নিক ব্যালেন্স, সেখানে রাইডারের ভর সাধারণত ব্যবহার করা হয় 5 মিলিগ্রাম অথবা 10 মিলিগ্রাম। সাধারণত 5 মিলিগ্রাম বা 10 মিলিগ্রাম। তাহলে একটু খেয়াল করো তো ভাইয়া, তোমরা একটু মাথা খাটাও। আমরা বলেছি পলভঙ্গি ব্যালেন্স আর সাটোরিয়াস ব্যালেন্স জিনিসটা একই রকম। পার্থক্য হলো আমার পলভঙ্গি ব্যালেন্সের 0 থাকে এক প্রান্তে আর 100 দাগ থাকে আরেক প্রান্তে, আর সাটোরিয়াস ব্যালেন্সে 0 মাঝখানে পয়েন্ট করা থাকে, দুই প্রান্তে 50 করে দেওয়া থাকে। তো ধরে নাও যে তোমরা এই ওজনগুলো দেখবা যে তোমরা বিভিন্ন দোকান, বিশেষ করে রড গুলো যখন কিনতে যাবা, রডের দোকানে দেখবা ভাইয়া তোমরা এরকম রাইডার গুলো দেওয়া থাকে। তো রাইডার গুলো অনেক বড় আর কি, যেহেতু বেশি ওজনের ব্যাপার থাকে, তো সেখানে এইভাবে কিন্তু ওজনগুলো নির্ণয় করা হয়। তো যাক, খেয়াল করো তোমরা, ধরে নাও আমরা সাটোরিয়াস ব্যালেন্স ওজন করছি। আমাকে বলা হলো এই যে সাটোরিয়াস ব্যালেন্স মানে 0 মাঝখানে 50 একদিকে আর 50 আরেক দিকে দিয়ে আমাদেরকে বলা হলো যে আমার রাইডারের ভরটা হচ্ছে ধরো 10 মিলিগ্রাম। বলতো কয় দাগের জন্য আমার ওই ভরটা আসলে 10 মিলিগ্রাম? আমার প্রশ্ন বুঝতে পেরেছো তোমরা? যে উজ্জ্বল ভাই একটু বলেন তো। আমরা এই সাটোরিয়াস ব্যালেন্সে দিয়ে আমরা ওজন মানে ওজন নির্ণয় করব। আমার যে রাইডারটা ব্যবহার করেছি, স্বাভাবিক সে তো সবসময় 0 দাগের উপরে থাকবে। তো যে রাইডারটা ব্যবহার করেছি সেই রাইডারের ভর আমি বললাম 10 মিলিগ্রাম। কয় দাগের জন্য ভরটা 10 মিলিগ্রাম? এই যে ব্যালেন্স দেখেন, 0 মাঝখানে, এই পারে 50, এই পারে 50, 50 দাগের জন্য ঘরটা আসলে 10 মিলিগ্রাম। কেন 50 দাগের ঘর 10? কারণ তুমি এখানে, আমি তো এখানে 0 না, স্বাভাবিক আমি তো এখানে রাখবো। তার মানে কয় দাগের জন্য হচ্ছে? 50 দাগের জন্য। কারণ 0 থেকে যে কোনো এক প্রান্তে, স্বাভাবিক তো আমি যখন এখানে বস্তু ভর নির্ণয় করব, তাহলে আমি যদি আপনাকে উঠাই দিই এই প্রান্তে দিয়ে, আমি এখানে তো এটা মিডল 0, এখানে এই পার আমি দিয়ে দিলাম হচ্ছে ধরো 60 কেজি। তার মানে আপনার যে ওজনটা কয় দাগের জন্য 60 কেজি? তার মানে 0 থেকে 50 পর্যন্ত এইটুকু দাগের জন্য 60 কেজি কিনা বলেন আপনি? এই জন্য তার মানে আমার সাটোরিয়াস ব্যালেন্সে যদি বলা হয় যে রাইডারের ভর হলো 10 মিলিগ্রাম, তার মানে বুঝবোটা কতর জন্য ভাই বলতো? ওইটা কিন্তু 50 দাগের জন্য 10 মিলিগ্রাম। তাহলে 50 দাগের জন্য আমার ভর যদি 10 মিলিগ্রাম হয়, তাহলে এক দাগের জন্য ভর কত হবে ভাই বলো দেখি? দেখো তো ভাই, আমরা কি বললাম যে আমাদের সাটোরিয়াস ব্যালেন্সে যেহেতু 0 থেকে 50 দাগ, 50 দাগের জন্য আমার ওজন যদি হয় 10 মিলিগ্রাম, তাহলে এক দাগের জন্য কত হবে? 50 দাগের জন্য আমার ভর হলো 10 মিলিগ্রাম। তাহলে এক দাগের জন্য কত হবে? 10/50 ইজিক্যাল টু কত হচ্ছে ভাই বলতো? 0.2 মিলিগ্রাম। যেহেতু আমরা এখানে ওজনগুলোকে গ্রামে রাখছি, সবগুলো যেহেতু আমরা গ্রামে রাখছি, তাই ইজিক্যাল টু আমরা 1000 দিয়ে ভাগ করলাম, 0.0002 গ্রাম। বিষয়টা কি ক্লিয়ার ভাইয়া তোমরা? এখন আমি আরেকবার হাইলাইট করছি জিনিসটা, একটু খেয়াল করো তোমরা। যে সাটোরিয়াস ব্যালেন্সে আমার 0টা তো মাঝখানে থাকবে 50, তো আমাকে যদি বলা হয় যে আমার ওই রাইডারের ভরটা হচ্ছে 10 মিলিগ্রাম, তার মানে বুঝবা ওটা কিন্তু ভাই 50 দাগের জন্য 10 মিলিগ্রাম।
তাহলে 50 দাগের জন্য 10 মিলিগ্রাম হয়, তাহলে এক দাগের জন্য কত হবে? এই যে 10/50 এত মিলিয়ে ওটাকে গ্রামে কনভার্ট করলাম। তাহলে এখন একটু খেয়াল করো তোমরা, এক দাগের জন্য যদি আমার ভর হয় 0.0002 গ্রাম, আমার এখানে কয় দাগ এসেছিল ভাই বলো তো? আমার এখানে কয় দাগ এসেছিল? 15 দাগ। তাহলে 15 দাগের জন্য ভর কতটুকু হবে? তার মানে নিশ্চয়ই আমার এখানে যোগ করতে হবে। কি যোগ করতে হবে? এই যে এক দাগের জন্য ভর হলো 0.0002 গ্রাম, অতএব 15 গুণ 15। এটাই হলো আমাদের মোট বস্তুর ভর। তোমরা কি ক্লিয়ার বিষয়টা? আমি আরেকটু ক্লিয়ার করছি ভাই। দেখো যে আমাদের রাসায়নিক ব্যালেন্স ব্যবহার করে একটা বস্তুর ভর নির্ণয় করতে বলা হলো। প্রশ্নটা কিভাবে দিবে দেখো, যে বস্তুটার ভর নির্ণয় করতে আমরা কি ব্যবহার করলাম? 10 গ্রাম একটা বাটখারা, 2 গ্রাম একটা বাটখারা, 500 মিলিগ্রাম বাটখারা, 2 মিলিগ্রাম বাটখারা এবং 10 মিলিগ্রাম বাটখারা, এবং এখানে যে রাইডারটা ব্যবহার করা হয়েছে সেইটা ডান দিকে মানে বাটখারার দিকে 15 দাগ নিয়ে গেলে বস্তুর মোট ভর কত? তাহলে স্বাভাবিক যতটুকু বাটখারা তুলে দিয়ে সেগুলো আমরা যোগ করলাম, তার সাথে কত যোগ করব? 15 দাগের জন্য রাইডারে যে ভর আমরা কি জানি, আমরা যদি শাটারের ব্যালেন্সটা ব্যবহার করি তাহলে আমার 50 স্বাভাবিক 0 থেকে 50 দাগের জন্য ভর কত ভাই বলতো? যদি 10 মিলিগ্রাম, এক দাগের জন্য ভর কত? এত। তাহলে এক দাগের জন্য ভর যদি আমার এইটা হয় তাহলে 15 দাগের জন্য ভর কত হবে? 15 দিয়ে গুণ করলেই এই বস্তুটার মোট ভরটা আমরা পেয়ে যাব। কি ক্লিয়ার? আমাদের মূল কারুকাজটা কিন্তু ভাই এই যে রাইডার ধ্রুবকের মান বের করা। এইবার তোমরা একটু দেখো, যদি আমার পলভঙ্গি ব্যালেন্স হতো, যদি আমার পলভঙ্গি ব্যালেন্স হতো, যে বলছে যে পলভঙ্গি ব্যালেন্সে আমার রাইডারের ভর হচ্ছে 10 মিলিগ্রাম, তাহলে আমরা কি করতাম? তাহলে খেয়াল করো তো ভাই, রাইডারের জন্য তাহলে কত হতো? আমার রাইডারের মান বলেছে, রাইডারের ভর বলেছে 10 মিলিগ্রাম। একটু একটা ব্যাপার তোমরা খেয়াল করবা, অনেক স্টুডেন্ট যে ভুলটা করে, অনেকেই মনে করে যে আমার 0 থেকে ওই প্রান্ত পর্যন্ত যতটা দাগ রাইডারের ভরকে আমরা তত দিয়ে ভাগ করলে হয়ে যাবে। এটা কিন্তু ভুল কনসেপ্ট। সেইটা তার মানে আমার রাইডারের ভর বলেছে 10 মিলিগ্রাম, তার মানে আমি যদি এখন পলব হিসাব করি 10/100 কখনোই হবে না। আমি দুটা কনসেপ্ট তোমাকে বলছি, আগে একটা শোনো, সহজটা শোনো তোমরা আগে। সেইটা হলো, আচ্ছা 0 এক প্রান্তে, 100 আরেক প্রান্তে, কিন্তু তোমার যখন আমরা ব্যালেন্সটা ওজন নির্ণয় করি, স্বাভাবিক খেয়াল করো তো ভাই তোমরা, যে একটু খেয়াল করবা। ধরো যে আমি একটা উদাহরণ প্রায় এটা ব্যবহার করি, যে তুমি ধরো আমরা এটা প্রায় ব্যবহার করি যে নির্বাচনের সময় যে তুমি ধরে নিয়েছিলে যে আমি তোমাকে ভোট দিব, তো আমি যদি ভোট দিতে না যাই তাহলে তোমার কয়টা ভোট কমে গেল বলো তো ভাই একটু? 2টা হয়ে গেল। কারণ আপনি একটা আমার ধরছিলেন পাবেন, কমে গেল, আবার সে একটা পেলো। তো এর অবস্থা কিন্তু ভাই সেরকমই। কারণ খেয়াল করো, এরা যখন 0 দাগটা যখন এদিকে চলে আসবে, খেয়াল করবা যেহেতু এক প্রান্তে 0, ফলে এর দিকে যে পরিমাণ ওজন বাড়বে এর দিকে কিন্তু সেই পরিমাণ ওজন কি হবে ভাই বলো তোমরা আমাকে? কমে যাবে। তাই আমাকে 100 দিয়ে ভাগ করার সময় 2 গুণ 10/100 করতে হবে। তাহলে বিষয়টা কি শিখলাম ভাই বলো তো? যে আমাদের যদি পলভঙ্গি ব্যালেন্স হয়, পলভঙ্গি ব্যালেন্সের যদি পলভঙ্গি ব্যালেন্সে কি থাকে? 0 থাকে এক প্রান্তে, 100 থাকে আরেক প্রান্তে। তাহলে অর্থাৎ এক প্রান্তে 0 আর আরেক প্রান্তে 100 থাকে, তাহলে রাইডারের ভরকে 2 দিয়ে গুণ করে তুমি মোট দাগ সংখ্যা দিয়ে ভাগ করবা। আর 0 যদি মাঝখানে থাকে তাহলে শুধুমাত্র দাগ সংখ্যা 50 দিয়ে ভাগ করবা। তাহলে একটা ব্যাপার খেয়াল করছো কি ভাই তোমরা? দেখো তো এটা সমান কি হয়? 10/50। এখানেও কি ছিল বলো দেখি? দেখো তো এখানেও কি ছিল আমাদের? 10/50। আসলে আমাদের ল্যাবরেটরিতে যে বিমগুলো আমরা মানে ব্যালেন্সগুলো ব্যবহার করি, ম্যাক্সিমাম মানে বিমটাই 100 দাগে দাগাঙ্কিত থাকে। সেক্ষেত্রে তোমরা স্যাটেলাইট ব্যালেন্স হোক আর পলভঙ্গি ব্যালেন্স হোক না কেন ভাই, তোমরা ওই রাইডার ভরকে 50 দিয়ে ভাগ করলেই রাইডার ধ্রুবকের মানটা পেয়ে যাবা। তোমরা এখানকার ব্যাপারটা বুঝতে পারলা ভাই কেন আমি আসলে 2 দিয়ে গুণ করলাম এখানে? কারণ এখানে 0টা মাঝখানে ছিল, সেখান থেকে একদিকে যাচ্ছে, মানে ওর দিকে ওজন কি হচ্ছে? বাড়ছে। বাট এখানে কি হচ্ছে? 0 ছিল প্রান্তে, ওইদিকে যখন যাবে ওর যে পরিমাণ ওজন বাড়ছে, এর কি হচ্ছে ভাই? সেই পরিমাণ ওজন কিন্তু আবার কমে যাচ্ছে। তাই এক দাগের জন্য মানটা আমার কত হচ্ছে? ওকে আমার 2 দিয়ে গুণ করে দাগ সংখ্যাতে ভাগ করতে হচ্ছে। ক্লিয়ার বিষয়টা তোমরা? এখন আমরা কিছু প্রবলেম সলভ করবো এটার। তাহলে একটু আমরা হাইলাইট করে নিই ভাই, যে ল্যাবরেটরিতে আমাদের 2 ধরনের ব্যালেন্স ব্যবহার করা হয়। একটা হচ্ছে রাসায়নিক ব্যালেন্স, একটা হলো ডিজিটাল ব্যালেন্স। এই ডিজিটাল ব্যালেন্স গুলো খুবই ইজি, মেনলি আজকাল এগুলোই ল্যাবে ব্যবহার করা হয়, রাসায়নিক ব্যালেন্সটা ব্যবহার করা হয় না। কিন্তু পরীক্ষায় যখন প্রশ্ন দেয় রাসায়নিক ব্যালেন্স থেকেই দেয়। তো রাসায়নিক ব্যালেন্স হচ্ছে মেনলি 2 ধরনের, একটা হচ্ছে পলভঙ্গি ব্যালেন্স, একটা হলো স্যাটেরিয়ার ব্যালেন্স।
দুইটা ব্যালেন্সের মধ্যে মূল পার্থক্য কি? আমাদের এই যে দাড়িপাল্লার মতো যেটা দেখতে পাচ্ছ, যেটাকে আমরা তুলা দণ্ড বলে থাকি বা বিম বলে থাকি, সেইটার জিরোটা যদি আমার ইন্ডিকেটর করা থাকে একদম প্রান্তে 100 বা যত দাগ থাকবে আমার এই বিমে, সেইটা যদি আরেক প্রান্তে থাকে সেটাকে বলি আমরা পলভঙ্গি ব্যালেন্স। আর জিরো যদি আমার মাঝখানে থাকে আর 50 দাগ দুই দিকে যদি দাগাঙ্কিত থাকে আমাদের ওই বিমটা, তাহলে সেইটা হচ্ছে শার্টেরিয়ার ব্যালেন্স। এইটুকু ক্লিয়ার তো তোমরা? এখন কোনো বস্তুর ওজন আমরা কি করে নির্ণয় করব? দেখো, আমরা বাজারে আলু, পেঁয়াজ, রসুন, মাছ যেভাবে ওজন করি, আমাদের ল্যাবে এই রাসায়নিক ব্যালেন্স দিয়ে ওজন করার একই সিস্টেম। মনে করো এইটা আমার একটা ব্যালেন্স, এই ব্যালেন্সের ধরুন আমার জিরো দাগটা মাঝখানে আছে, জিরো দাগটা মাঝখানে আমার একটা বস্তুর ওজন আমি নির্ণয় করব। নির্ণয় করার জন্য কি করলাম, এক পাল্লা আমি 10 গ্রাম, 2 গ্রাম, 500 মিলিগ্রাম, 20 মিলিগ্রাম, 10 মিলিগ্রাম এই পরিমাণ বাটকা আমি উঠাই দিলাম। কিন্তু আরেকটু ওজন আমার দরকার, তা আমি আরেকটা 10 মিলিগ্রাম উঠাই দিলাম, দেখলাম বেশি হয়ে গেল, তাহলে আবার উঠাই নিলাম, দেখলাম কম হয়ে গেল। অর্থাৎ 10 মিলিগ্রামের চেয়ে ছোট বাটকারা আমার কাছে আর নাই। তাহলে আমি সামান্য ওজনটা আসলে কি করে নির্ণয় করব? এই জন্য আমাদের ওই ব্যালেন্সের বিমের উপর একটা রাইডার নামক ছোট্ট বাঁকানো তারের টুকরা দেওয়া থাকে। রাইডার, যার বাংলা হচ্ছে আরোহী, অর্থাৎ সে বিমের উপর আরোহণ করতে পারে। এই জন্য তো ওইটার আমার হেল্প নিতে হবে। হেল্পটা কিভাবে নিব? আমরা যেদিকে আমার ওজন দরকার সেই দিকে আমরা ওই রাইডারটাকে নিয়ে যাব, এক দাগ করে নিয়ে যাব। নিয়ে গিয়ে যে দাগে যাওয়ার পর আমি দেখব যে আমার ব্যালেন্সটা ব্যালেন্স হয়ে গেছে, তাহলে আমরা বুঝবো যে আমাদের ওজনটা এবার ঠিক আছে। তো ধরে নাও আমরা যে বস্তুটার ওজন নির্ণয় করব, সেইটা নির্ণয় করার জন্য এই ওজনগুলো বাটকারায় উঠাই দেওয়ার পর আমরা এই রাইডারটাকে যখন 15 দাগে নিয়ে গেলাম বাটকারার দিকে, তখন দেখলাম যে আমাদের ব্যালেন্সটা ব্যালেন্স হয়ে গেল। তাহলে আমাদের বস্তুর মোট ভর কতটুকু হবে খেয়াল করতে ভাই একটু। তাহলে 10 গ্রাম প্লাস 2 গ্রাম প্লাস 500 মিলিগ্রাম প্লাস 20 মিলিগ্রাম প্লাস 10 মিলিগ্রাম। আমাদের নিয়ম হচ্ছে যোগ বিয়োগ করতে গেলে সবগুলো একই এককে রাখতে হয়, আমরা তাই মিলিগ্রামটাকে গ্রাম বানিয়েছি। তাহলে এত গ্রাম, তার সাথে আমাকে যোগ করতে হবে, কি যোগ করতে হবে? এই যে রাইডারের 15 দাগের জন্য যে ভর সেইটা। তাহলে 15 দাগের জন্য ভরটা আমরা কি করে বের করব? এর জন্য আমাদের এক দাগের জন্য ভরটা বের করতে হয়। তাহলে এক দাগের জন্য ভরটা কি করে বের করব? আমরা ল্যাবে যে রাইডার গুলো ব্যবহার করি তাদের ভর সাধারণত 5 মিলিগ্রাম বা 10 মিলিগ্রাম থাকে। তাহলে আমার যদি বলা হয় যে শার্টেরিয়াস ব্যালেন্স দ্বারা আমরা নির্ণয় করছি, অর্থাৎ জিরোটা মাঝখানে বলে দিবে প্রশ্নে, এটা নিয়ে টেনশন নাই যে জিরোটা মাঝখানে নাকি প্রান্তে। যদি মাঝখানে জিরো হয় তাহলে ওই প্রান্তে কত ঘর? মোট 50 ঘর। তার মানে আমার নিশ্চয়ই আমার রাইডারের যে ভর 10 বা 5 মিলিগ্রাম, সেটা কার জন্য? অবশ্যই ওই 50 দাগের জন্য। তাহলে 50 দাগের জন্য ভর যদি আমার ওই রাইডারের ভর যেটা 10 মিলিগ্রাম হয়, তাহলে এক দাগের জন্য কত হবে? তাহলে ক্লিয়ার আমরা বের করে ফেলতে পারবো। তাহলে এক দাগের জন্য যদি 0.2 মিলিগ্রাম মানে এত গ্রাম হয়, তাহলে 15 দাগের জন্য কত হবে ভাই? আমার 15 দিয়ে ওই এক দাগকে গুণ করে যে মানটা পাবো সেটার সঙ্গে যোগ করলেই হয়ে যাবে। আর যদি আমার পলভঙ্গি ব্যালেন্সে বলা হতো এটা যে জিরোটা এক প্রান্তে থাকতো, তাহলে অবশ্যই আমাকে কি করতো? রাইডারের ভরকে 2 দিয়ে গুণ করে 100 দিয়ে ভাগ করতে হতো। অথবা একটা বিষয় তোমাদের খেয়াল করবা, যে পলভঙ্গি ব্যালেন্স হোক আর শার্টেরিয়ার ব্যালেন্স হোক না কেন, রাইডার ভরকে যদি আমরা মোটামুটি 50 দিয়ে ভাগ করি, তাহলে রাইডার ধ্রুবকের মানটা আমরা পেয়ে যাব। তাহলে ক্লিয়ার? তারপরেও আমি তোমাদের একটু লিখে দিই, তোমরা মনে রাখার চেষ্টা করবা। পলভঙ্গি ব্যালেন্সে রাইডার কনস্ট্যান্ট, আরসি, আবার রাজশাহী কলেজ মনে করো না, রাইডার কনস্ট্যান্ট, রাইডার ধ্রুবক ইজ ইকাল টু, যদি আমার রাইডার, এটা আমরা পলভঙ্গি ব্যালেন্সে দেখছি, রাইডার ভর যদি আমার মনে করো এম হয়, তাহলে 2m বাই মোটামুটি 100, অর্থাৎ মোট দাগ সংখ্যা। আর শার্টেরিয়ার ব্যালেন্সে রাইডার কনস্ট্যান্টের মানটা হবে ভাই m বাই 50। তাহলে আলটিমেটলি এখানে কত হচ্ছে দেখো তো ভাই, m বাই 50 কিন্তু হচ্ছে। তাহলে ক্লিয়ার ভাই? এইভাবে তোমরা রাইডারের ধ্রুবকটা বের করে যত দাগ, অর্থাৎ যদি আমার জিরো থেকে ওটা ডান দিকে যায়, ডান দিকে মানে কি বাটকারা থাকে আর কি, তাহলে ওটা বাটকারার সাথে ওই পরিমাণ যোগ হবে, আর বাম দিকে গেলে কেউ বিয়োগ হবে, যেটা আমি তোমাদের মনে করে দিলাম ঠিক সংখ্যা রেখার মতো। সংখ্যা রেখা জিরো থেকে ডানে গেলে কি হয়? যোগ হয়, আর বামে গেলে কি হয়? বিয়োগ হয়। এইভাবে মনে রাখলেই চলবে। তো আমরা একটা প্রবলেম সলভ করবো। আচ্ছা, তার আগে আরেকটা কথা বলি, আমরা কিন্তু ভাই এই যে রাইডার ধ্রুবক থাকার কারণে এই রাসায়নিক ব্যালেন্স দ্বারা মোটামুটি পয়েন্টের পর 4 ঘর পর্যন্ত ওজন সূক্ষ্মভাবে নির্ণয় করতে পারি আর কি। কি ক্লিয়ার? আমরা পয়েন্টের পর মোটামুটি 4 ঘর পর্যন্ত, এই পর্যন্ত মোটামুটি আমরা ওজন সূক্ষ্মভাবে নির্ণয় করতে পারি, এত গ্রাম পর্যন্ত। কি ক্লিয়ার? তাহলে আমরা এখন একটা প্রবলেম দেখি পারি কিনা সলভ করতে। ও আচ্ছা, একটা এমসিকিউ তো দেখতে পাচ্ছি আমরা, যেটা একটু আগে সলভ করলাম, ঢাকা বোর্ড 16তে চলে এসেছে। দেখো, পলভঙ্গি ব্যালেন্সের সাহায্যে সর্বনিম্ন
কত পরিমাণ ভর নির্ভুলভাবে মাপা যায়। তাহলে পয়েন্টের পর 4 পয়েন্ট, তারপর কত 0.001, 0.002 পয়েন্ট, তার মানে ওই দুটো আগেই বাদ, তার মানে কত অ্যান্সার ভাই বলতো 0.001। মানে এই পরিমাণ সূক্ষ্ম ভর আমরা এই পলভঙ্গি ব্যালেন্স বা স্যাটুরারি ব্যালেন্স বলো না কেন, অর্থাৎ রাসায়নিক ব্যালেন্স দ্বারা নির্ণয় করতে পারি। ওকে, এবার একটা দেখো তো ভাইয়া, এখানে একটা কোশ্চেন দিয়েছে আমাদের, তাহলে তোমরা খুব ভালোভাবে বুঝতে পারবা। পলভঙ্গি ব্যালেন্সে বামে 0 থেকে ডায়াল 100, খেয়াল করছো, বামে 0 থেকে ডায়াল 100 মানে 0 এক প্রান্তে, আরেক প্রান্তে 100। 10 মিলিগ্রাম ভরে রাইডার ব্যবহার করলে রাইডার ধ্রুবক হবে কত? একটু খেয়াল করো তোমরা। পলভঙ্গি ব্যালেন্সের বামে 0 থেকে ডায়াল 100, 10 মিলিগ্রাম ভরে রাইডার ব্যবহার করলে রাইডার ধ্রুবক যশোর 16 দিয়েছে। এই ভুলটা ম্যাক্সিমাম স্টুডেন্টরাই করে। আমি তোমাদের হাতে ক্যালকুলেটর আমি দেখাচ্ছি, দেখো ভাই, বেশিরভাগ স্টুডেন্ট মনে করে যে খুব সহজ ব্যাপার। তো রাইডার ধ্রুবক বের করার নিয়ম হচ্ছে রাইডারের যে ভর তাকে তার দাগ সংখ্যা দিয়ে ভাগ করলেই হবে। সেটা দেখে তারা দেখে রাইডারের ভর যেহেতু 10 মিলিগ্রাম, দাগ যেহেতু 100, তারা যে কাজটা করে 10 ভাগ 100, মানটা একবার মিলিগ্রামে দেওয়া আছে গ্রাম, আমরা এটাকে আবার 1000 দিয়ে ভাগ করলাম গ্রাম করার জন্য। আমার অ্যান্সার আসলো 1 × 10⁻⁴। তোমরা খেয়াল করছো এই মানটা আমার প্রথমে দেওয়া আছে। তোমাকে কিভাবে বিভ্রান্ত করার অপচেষ্টা করা হবে, কি কথা বুঝতে পেরেছো? আবারও বলছি যে আমার বিমের মোট দাগ 100, রাইডারের ভর হচ্ছে 10। তুমি এই কাজটা করো যে 10কে তুমি 100 দিয়ে ভাগ করলা, হবে না কিন্তু ভাই। একটু দেখো তোমরা, কি দেখলাম আমরা, যে 0 যখন এক প্রান্তে থাকবে আর 100 আরেক প্রান্তে, তখন আমাদের কি করতে হবে? অবশ্যই আমার রাইডারের ভর কত বলেছে? 10 ভাগ 100, ঠিকই আছে, এটাকে আমার 2 দিয়ে গুণ করতে হবে, অথবা সবসময় বলেছি আমি 50 দিয়ে ভাগ করবা, 10 ভাগ 50, তাহলে প্রবলেমটা হবে না। কি ক্লিয়ার ভাই? আমরা যে প্রশ্নটা দেখলাম সেখানে বলেছে রাইডারের ভর হচ্ছে 10, 0 এক মাথা, আরেক মাথা 100, দাগ দেওয়া আছে বিমে। রাইডার ধ্রুবকের মান কত হবে? 10/100 করলে কিন্তু ভুল হবে, 2 × 10/100 করতে পারো, অথবা সবসময় কি করতে বলেছি তোমাদের আমি? 50 দিয়ে ভাগ করবা। দেখো একটু, এই যে আমার বিমের দাগ হচ্ছে 100, যেহেতু 0 এক মাথায় আর 100 আরেক মাথা, অর্থাৎ কত করবো ভাই? দেখো তোমরা 10 ভাগ 50 যদি আমরা করি তাহলে মিলিগ্রামে আসবে, গ্রাম করতে গেলে বা 1000 দিয়ে ভাগ, এই যে 2 × 10⁻⁴ গ্রাম, এইভাবে অ্যান্সারটা করতে হবে। তোমরা ক্লিয়ার ভাই এটা? তাহলে মোটামুটি মাথায় রাখবা যে আমরা রাইডারের ভরকে 50 দিয়ে ভাগ করব। তাহলে আরেকটা কোশ্চেন দেখি আমরা এখানে, এই যে দেখো, এইটা কুমিল্লা বোর্ড 2016 কোশ্চেন। পলভঙ্গি ব্যালেন্সের বিমের 0 হতে সর্বডানে 100, 0 হতে ডানে 100, এই প্রশ্নে কিন্তু আবার একটু ঝামেলা করেছে। মাঝখানে 0, মাঝখানে 0, তার মানে এটা কিন্তু স্যাটুরারি ব্যালেন্স, এবং রাইডারের ওজন 5 মিলিগ্রাম হলে রাইডার ধ্রুবকের মান কত হবে? তাহলে আমাদের এটা মাঝখানে 0, এক মাথায় 100, তার মানে আরেক মাথা তো 100 আছে, তার মানে মোট দাগ কিন্তু এখানে 200। যদি মাঝে 0 থাকে তাহলে আমাদের রাইডারের যে মোট যে দাগ সংখ্যা, রাইডারের ভরকে আমরা সেই দাগ সংখ্যা দিয়ে ভাগ করব। আর যদি আমাদের 0টা এক প্রান্তে থাকে, মোট সংখ্যা যদি আরেক প্রান্তে থাকে, তাহলে রাইডারের ভরকে 2 দিয়ে গুণ করে আমরা মোট দাগ সংখ্যা দিয়ে ভাগ করব। এখানে কি বলেছে? পলভঙ্গি ব্যালেন্সে 0 হতে সর্বডানে 100, এখানে মাঝখানে 0 বলেছে, রাইডার ওজন হচ্ছে 5 মিলিগ্রাম, তার মানে আমার রাইডারের ওজনকে আমার মোট দাগ সংখ্যা দিয়ে ভাগ করতে হবে, কারণ 0টা এখানে মাঝখানে। তার মানে বুঝতে পারছো আমার এই বিমের মোট দাগ সংখ্যা কিন্তু 200। উজ্জ্বল ভাইয়ের ভাষায় যে মাঝখানে 0 আর দুই পাশে 2টা হিরো, অর্থাৎ দুই পাশে 2টা 100 থাকবে আর কি। মোট দাগ সংখ্যা হচ্ছে 200, 5 ভাগ 100 যেটা আসবে সেটা হলো আমার মিলিগ্রামে। তাহলে এটা গ্রাম করতে গেলে আরো 1000 দিয়ে ভাগ করতে হবে। তাহলে অ্যান্সার কোনটা আসতে ভাই বলো তো? 5 × 10⁻⁵, সি নাম্বার। তাহলে তোমরা যে কোনো একটা রাসায়নিক ব্যালেন্সের রাইডার ধ্রুবকের মানটা বের করতে পারবা ভাই, খুব সহজ কথা। মাথায় রাখবা, রাইডারের ভরকে বিমের দাগ সংখ্যা দিয়ে ভাগ করবা, দাগ সংখ্যা কত দিয়ে ভাগ করবা? মোটামুটি ম্যাক্সিমাম সময় 50 দিয়ে ভাগ করবা, শেষ। আর আরেকটা কথা বলি, তাহলে যদি আমার 0 মাঝখানে থাকে তাহলে মোট দাগ সংখ্যা দিয়ে ভাগ করবা, আর যদি মাঝখানে 0 না থাকে এক প্রান্তে থাকে তাহলে রাইডারের ভরকে 2 দিয়ে গুণ করে মোট দাগ সংখ্যা দিয়ে ভাগ করবা। ক্লিয়ার? তাহলে আমরা এখন একটা অঙ্ক দেখতে পারি। এই যে দেখো ভাই, কোন বস্তুর ওজন করার জন্য পলভঙ্গি ব্যালেন্সের ডান পাল্লায় 50 গ্রাম, 20 গ্রাম, 2 গ্রাম, 1 গ্রাম, 500 মিলিগ্রাম, 100 মিলিগ্রাম ভরের বাটকার ও রাইডার 20 দাগ পর্যন্ত রাখা হলো। আচ্ছা, এখানে অবশ্য বলে দেয় নাই কোন দিকে, যদি বলে না দেয় রাইডার 20 দাগ তাহলে বুঝে নিতে হবে স্বাভাবিক, ওটা বাটকার দিকে দিয়েছি আমরা। রাইডার ধ্রুবক এত গ্রাম, মানে এটা রাইডার ধ্রুবকের মান, এক দাগের জন্য মান। তাহলে আমার বস্তুটার মোট ভর কত? তাহলে 50 + 20 + 2 + 1, এটা হলো গ্রামে,
আর এটা হলো মিলিগ্রাম, পরে গ্রামকে মিলিগ্রামকে গ্রাম বানানো হয়েছে, প্লাস 20 রাইডার দাগ। তাহলে 20 রাইডার দাগ, এক দাগের জন্য ভর কত এত, তাহলে 20 দাগের জন্য ভর কত ভাই বলতো, 20 দিয়ে গুণ করে আমরা অ্যান্সারটা কিন্তু পেয়ে যাব। কি ক্লিয়ার? আরেকটা অঙ্ক দেখো একটু। একজন ছাত্র সোডিয়াম কার্বনের দ্রবণ তৈরি করার জন্য ডান পাল্লায় 3টি 10 গ্রাম, 2টি 5 গ্রাম, 3টি 2 গ্রাম, 1টি 1 গ্রাম, 1টি 500 মিলিগ্রাম, 2টি 50 মিলিগ্রাম, 2টি 20 মিলিগ্রাম এবং 5 মিলিগ্রাম রাইডারকে বড় 3 ঘর আনার পর ছোট 5 ঘর এনে এর ভর নির্ণয় করলো, সোডিয়াম কার্বনেটের ভর কত হবে? তাহলে খেয়াল করো তো ভাই, মোট ভর কত হবে আমার? 10 গ্রাম কয়টা? 3টা, তার মানে 30, প্লাস আমার 5 গ্রাম কয়টা ভাই বলো? 2টা, তার মানে 10, যোগ 2 গ্রাম কয়টা ভাই বলো তো? 3টা, প্লাস 6, 1 গ্রাম একটা, প্লাস 1, এই গেল আমাদের গ্রাম। আর মিলিগ্রাম কত আছে ভাই বলো তো? প্লাস 500 মিলিগ্রাম একটা, 2টি হলো 50 মিলিগ্রাম, তার মানে কি 100, 2টি হলো 20 মিলিগ্রাম, তার মানে কি 40, এবং রাইডারের ভর কত ভাই বলতো আমার? 5 মিলিগ্রাম। এবং রাইডারটাকে কি বলেছে? বড় 3 ঘর আনার পর ছোট 5 ঘর, বড় 3 ঘর, এক একটা ঘরকে কিন্তু আবার এই যে একটু তোমরা খেয়াল করো এখানে, এই যে ভাই এখানে বড় দাগ বলতে যেটা বোঝানো হচ্ছে, এই যে এগুলো দাগ, এবং প্রত্যেকটা বড় দাগ কিন্তু আবার ছোট ছোট 10টা করে ক্ষুদ্র দাগে বিভক্ত হয়ে থাকে। তাহলে আমাদের প্রশ্নে কি বলেছে এখানে? বড় 3 ঘর আনার পর, তার মানে 3 10 30, ছোট 5 ঘর মানে 35, তার মানে রাইডারটাকে আমার বাটকারার দিকে 35 ঘর নিয়ে আসতে হয়েছে। তাহলে রাইডার ধ্রুবকের মান কত হবে ভাই বলতো? আমাদের এখানে রাইডারের দাগটা কিছুই বলে না, তাহলে খুব সহজে আমরা বুঝতে পারবো যে এটা আমরা অ্যাজ ইউজুয়াল যেটা ব্যবহার করি। তাহলে 5 মিলিগ্রাম 5 ভাগ 50 দিয়ে ভাগ করতে বলেছি আমরা, এটা মিলিগ্রামে আসলো, এটা কিন্তু আমরা 1000 দিয়ে আবার ভাগ করি, তাহলে গ্রামে পেয়ে যাব। এই যে আমার রাইডার ধ্রুবকের মান পেয়ে গেছি। কয় দাগ গেছে আমার? 35 দাগ। তাহলে 35 গুণ এটা যোগ করলে কিন্তু মানটা আমরা পেয়ে যাব। কি ক্লিয়ার কি ভাই তোমরা? আমরা যে কোনো একটা বস্তুর ভর এইভাবে নির্ণয় করতে পারি, এই পলভঙ্গি ব্যালেন্স বা শ্যাটরার ব্যালেন্সটা ব্যবহার করে। আমরা আরেকটা প্রবলেম দেখি। আচ্ছা দেখো, এখানে একটা এমসিকিউ, এটা বরিশাল বোর্ড 17 এমসিকিউ। পলভঙ্গি ব্যালেন্স দ্বারা একটি বস্তুর ওজন নিতে পাল্লায় ডান পাশে কি কি ওজন দিয়েছি? 5 গ্রাম, প্লাস 2 গ্রাম, প্লাস 1 গ্রাম, প্লাস 500 মিলিগ্রাম, প্লাস 20 মিলিগ্রাম, এই পর্যন্ত, এবং 10 মিলিগ্রাম ভরের রাইডার ডান পাশে 10 দাগ পর্যন্ত স্থাপন করা হলে বস্তুর ভর কত হবে? কি পারবা না বলতো? 5 গ্রাম, এটা মুখে মুখ হয়, দেখো 5 গ্রাম যোগ 2 গ্রাম, 5 2 7 8, 8 গ্রাম, আর মিলিগ্রাম কত আছে আমার? 520, তার মানে 8.52 গ্রাম। এর সাথে যোগ করতে হবে কত আমাকে? 10 মিলিগ্রাম ভরের রাইডারকে ডান পাশে 10 ঘর স্থাপন করা হয়েছে। তাহলে রাইডার ধ্রুবকের মানটা আমাকে আগে বের করে নিই আমরা। তাহলে রাইডার ভর কত আছে? 10 ভাগ, আমি বললাম যে মোটামুটি সবসময় রাইডার ভরকে 50 দিয়ে ভাগ করবা, যেই ব্যালেন্সই হোক না কেন রাইডার ধ্রুবকের মান তোমার বের হয়ে আসবে, ভাগ 50 মিলিগ্রাম, এটাকে 1000 দিয়ে ভাগ করলে গ্রামে পেয়ে যাব। তাহলে এটাকে আমরা 2 × 10⁻⁴ অর্থাৎ 0.0002 গ্রাম এসে রাইডার ধ্রুবক। তাহলে আমার কয় দাগ? 10 দাগ গুণ 10। তাহলে এইটার সাথে ভাই এইটা যদি আমরা টোটালি যোগ করি, তাহলে অ্যান্সারটা পেয়ে যাব আমরা 8.522 গ্রাম। ক্লিয়ার কি ভাই তোমরা? এইভাবে পলভঙ্গি ব্যালেন্স এবং শ্যাটরার ব্যালেন্স ব্যবহার করে আমরা যে কোনো একটা বস্তুর ভর নির্ণয় করতে পারি। কি ক্লিয়ার? জাস্ট আমরা এখন 2 মিনিট একটু হাইলাইট করে নেই পুরো বিষয়টা। এই যে আমরা বলেছি ল্যাবে আমরা 2 ধরনের ব্যালেন্স ব্যবহার করে থাকি, একটা হলো রাসায়নিক ব্যালেন্স, আর একটা হলো আমাদের ডিজিটাল ব্যালেন্স। তো ডিজিটাল ব্যালেন্স আমি বাদ দিলাম, এটা তোমরা এমনি নর্মালি পারো। রাসায়নিক ব্যালেন্সে আমাদের প্রবলেম হয় একটা জায়গাতে, সেটা হয় রাইডারের মানটা নিয়ে। আসলে আমরা বলেছি যে আমাদের এই যে ল্যাবে যে বাটকারাগুলো দেওয়া থাকে তার চেয়ে যেমন 10 মিলিগ্রামের যে ছোট বাটকারা কিন্তু ল্যাবে পাওয়াটা খুব কঠিন। এই অল্প পরিমাণ ভর সূক্ষ্মভাবে ওজন করার জন্য আমরা একটা বাঁকানো তারের টুকরার হেল্প নিই, যাকে আমরা কি বলে থাকি? রাইডার বলে থাকি। সেই রাইডারটাকে কিভাবে ব্যবহার করি? যে আমরা যে বস্তুর ভরটা বের করব, সেই বস্তুর ভরটা নির্ণয় করার জন্য আমরা বাটকারাগুলো সাধারণত কি করি? ডান পাল্লায় দিয়ে দিই। দেওয়ার পর যদি মনে হয় যে আমার আর সামান্য পরিমাণ ভর দরকার, তাহলে আমার রাইডারের হেল্প নিই। কিভাবে? যেদিকে আমার দরকার, যদি বস্তুর দিকে ভর বেশি হয়ে যায় রাইডারটাকে বস্তুর দিকে নিয়ে যায়, আর যদি আমার বাটকার দিকে ভর দরকার হয় রাইডারটাকে বাটকার দিকে নিয়ে আসে। অর্থাৎ যেদিকে ভর দরকার, যত দাগ আনার পর আমার ব্যালেন্সটা ব্যালেন্স হয়ে যাবে, সেই দাগের জন্য যত পরিমাণ ভর রাইডারের সেইটা আমরা বাটকারের সাথে যোগ করি।
এই এক ঘরের জন্য আমরা সাধারণত রাইডারের মানটা বের করি, এইটাকে আমরা রাইডার ধ্রুবক বলে থাকি। এক ঘরের জন্য মানটা আমরা কি করে বের করি, ওই রাইডার যে ভরটা দেওয়া থাকবে, সাধারণত আমরা কি বলেছিলাম, রাইডার ভরটা আমাদের দেওয়া থাকে 5 বা 10 মিলিগ্রাম। রাইডারের ভরকে মোট দাগ সংখ্যাতে ভাগ করে দেবো। কিসের দাগ? আমার বিমের দাগ। কত দাগ দিয়ে ভাগ করবো আমরা? সব সময় মোটামুটি 50 দিয়ে ভাগ করবো, কারণ ম্যাক্সিমাম আমাদের ব্যালেন্সগুলোরই 100 দাগ থাকে। এবং আমরা যে সিস্টেমে বের করি না কেন, দেখো m/85 আসে, আমরা 50 দিয়ে ভাগ করে রাইডার ধ্রুবকের মানটা বের করে ফেলবো, এবং ওটা এক দাগের জন্য বের হলো। এখন যত দাগ আমি নিয়ে যাব, যদি ডান দিকে নিয়ে যাই তাহলে বাটখারার সাথে যোগ করব, আর বাম দিকে নিয়ে গেলে বাটখারা বিয়োগ করব, করে আমার মোট বস্তুর ভর নির্ণয় করব। ক্লিয়ার? আগামী ক্লাসে আমরা যেটা করব সেটা হলো এই চ্যাপ্টার আরেকটা গুরুত্বপূর্ণ টপিক, সেটা হলো ঘনমাত্রা নির্ণয়, টাইট্রেশন, মোলারিটি, এগুলো নিয়ে আমরা সামনে ক্লাসে কথা বলবো। থ্যাংক ইউ।